ভাই। পিডিএফটা জাস্ট সামনে রাখবেন আর এটা বুটানি শুরু করতেছি। আপনারা নতুন একটা 400 পেজের খাতা কিনবেন, খাতা কিনে বুটানি লেকচার নোট দিয়ে দিছি, পিডিএফ দিয়ে দিছি, যতটুকু আজকে পড়াবো ততটুকু হচ্ছে ইয়ে করে দিয়ে দিবেন, হ্যাঁ। লেকচার করে ফেলবেন, লেকচার তুলে ফেলবেন, আশা করি পড়ানোর পরে তুলতে পারবেন। ঠিক আছে, বাকিরা কোথায়? যারা ক্লাসে আসে নাই তাদেরকে আমরা ভিডিও দিব না, ঠিক আছে, আমরা লেকচার দিব না। আমরা ভাই প্রজ্ঞার একটু আসতে লেট হবে। কেন প্রজ্ঞা লেট হবে কেন? ওর নাকি বাসায় টিচার আছে, একটু লেট হবে। আমরা বুঝি না। আর কই? আপনারা সানিয়া আসছে, সাইমা আসছে, স্নিগ্ধা আসছে, প্রথা আসছে। প্রথার বান্ধবী কোথায়? অবন্তী কোথায়? ভাই আমি কল করি নাই ওকে। আমি কেন? তো ভাবছি ও আসবে ক্লাসে। ক্লাসে না আসার কি সাইমা জানাও নাই? চ্যাপ্টার 4 তোমরা কি বের করছো? জি ভাই। চ্যাপ্টার 4, হ্যাঁ। আমার লেখা দেখা যাচ্ছে স্ক্রিনে? জি ভাই। ওকে, জাস্ট তোমার কাজ হচ্ছে তুমি খালি শোনা, ঠিক আছে, শুনলেই তুমি পারবা, আর জাস্ট দেখে দেখে নিলাম আমি কি পড়াচ্ছি। চ্যাপ্টারের নাম কি বললাম? জি। অণুজীব, ঠিক আছে। এখন এই চ্যাপ্টারের নাম অণুজীব কেন? সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, অণুজীব কেন চ্যাপ্টারের নামটা, ঠিক আছে। আমরা এই অণুজীব চ্যাপ্টারের মধ্যে 3টা টপিক নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে। আমাদের অণুজীব চ্যাপ্টারে পড়ার টপিক কয়টা বললাম? তিনটা। 3টা। একটা হচ্ছে ভাইরাস, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে ম্যালেরিয়া, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারের টপিক কয়টা? তিনটা। তিনটা। 3টা, হ্যাঁ। একটা হচ্ছে ভাইরাস, আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে ম্যালেরিয়া, ভালো কথা। এখন এই চ্যাপ্টারের নাম অণুজীব কেন? সবার আগে বুঝতে হবে অণুজীব কেন এই চ্যাপ্টারের নাম, ঠিক আছে। কারণ ভাইরাস কি তোমরা খালি চোখে দেখতে পারো? না। না। দেখতে পারো না। ব্যাকটেরিয়া কি খালি চোখে দেখা যায়? না। না। ম্যালেরিয়া একটা রোগের নাম, এই রোগটা যে জীবাণু দিয়ে হয়, এই জীবাণুটাও তো আমরা চোখে দেখতে পারি না, তাই না? তাইলে কোনো জিনিসটা যেগুলোরে আমরা চোখে দেখতে পারি না, সেগুলোরে আমরা কেমনে দেখি? অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। তাহলে অণুবীক্ষণ যন্ত্রের ফ্যাক্টটা কি? অণুবীক্ষণ যন্ত্র কি করে? একটা জিনিসটা বড় করে দেখে, হ্যাঁ। হ্যাঁ, হুম। কোনোটা 100 গুণ বড় করে দেখে, কোনোটা 1000 গুণ বড় করে দেখায়, ঠিক আছে। তাহলে আমরা মাইক্রোস্কোপের নিচে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই 3টা জিনিসটা আমরা দেখতে পারি, হ্যাঁ। দ্যাটস ওয়াই অণুজীব, এই চ্যাপ্টারের নাম হচ্ছে কি? অণুবীক্ষণ যন্ত্রের অণু, হ্যাঁ। আর এগুলো তো জীব, সেই জন্য হচ্ছে অণু জি। জীব। তাহলে কথা কি বোঝা গেল অণুজীব কেন? হুম। আচ্ছা, তাহলে এই অণুজীব হচ্ছে এই জন্য এই চ্যাপ্টারের নাম হচ্ছে অণুজীব। তাহলে এই অণুজীব চ্যাপ্টারের মধ্যে আমরা টপিক কয়টা পড়বো? তিনটা। তিনটা। কি কি টপিক পড়বো? ভাই। ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া। ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, ঠিক আছে। পিডিএফ এ আমরা তাইলে আজকের প্রধান টপিক কি দিয়ে শুরু করব? ভাইরাস। ভাইরাস নিয়ে। ভাইরাস। ভাইরাস দিয়ে, ঠিক আছে। এখন সবার প্রথমে আমাদের প্রশ্ন আসবে ভাইরাসের ডেফিনেশন। ভাইরাস জিনিসটা কি? ভাইরাস জিনিসটা কি? ভাইরাসের ডেফিনেশন। এখন এই ভাইরাসের ডেফিনেশন করতে গেলে আমার 3টা কথা জানতে হবে। কয়টা কথা জানতে হবে? তিনটা। তিনটা। 3টা কথা জানতে হবে, ঠিক আছে। এই যে আমি বসে আছি, আমার আশপাশে এনভায়রনমেন্টের মধ্যে ভাইরাস নাই? হ্যাঁ, আছে। আছে তো। বিলিয়ন বিলিয়ন ভাইরাস, ঠিক আছে, বিলিয়ন বিলিয়ন ভাইরাস, ভাইরাসের অভাব নাই। এই যে তুমি শ্বাস নিতেছো, তোমার শ্বাসের লগে যে কত ভাইরাস ঢুকতেছে, ঠিক আছে। এরপরে তোমার এই যে আমাদের ভাইরাল ফিভার হয়, ওগুলো একটা ভাইরাসের কারণে হয়, ঠিক আছে, আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যায়। আচ্ছা, যাই হোক। এখন ভাইরাসের ডেফিনেশন করতে গেলে কয়টা কথা পড়া লাগবে, কয়টা ওয়ার্ড শিখা লাগবে? তিনটা। তিনটা। 3টা ওয়ার্ড শিখা লাগবে, ঠিক আছে। এই যে 3টা ওয়ার্ড আমরা শিখবো ভাইরাস করতে গেলে, কয়টা ওয়ার্ড শিখবো? তিনটা। তিনটা। 3টা ওয়ার্ড শিখবো, ঠিক আছে, 3টা ওয়ার্ড, ঠিক আছে। প্রথম কথা, ভাইরাস, হ্যাঁ। ভাইরাসের শরীরের মধ্যে কোনো কোষ নাই। ভাইরাসের শরীরের মধ্যে কি নাই?
কোষ কোষ নাই। কোষ নাই, তাহলে ভাইরাস তো জীবকোষ, তাহলে আমাদের জীবকোষ আমাদের শরীরের মতো কোষ থাকার কথা ছিল কিরকম? বাইরে একটা কোষ ঝিল্লি থাকার কথা ছিল, ভিতরে সাইটোপ্লাজম থাকার কথা ছিল, নিউক্লিয়াস থাকার কথা ছিল, গলগি বডি, রাইবোজোম, হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ, অনেক কিছু থাকার কথা ছিল, কিন্তু তার শরীরে কোনো কি নাই? কোষ কোষ নাই। কোষ নাই, তাইলে তার শরীরে তো কোষই নাই। তাইলে এই কথাটারে আমরা কি বলতে পারি? প্রথম কথাটারে হ্যাঁ, অকোষীয়। কি বলতে পারি? অকোষীয়। অকোষীয় বলতে পারি, ঠিক আছে। তার শরীরে যেহেতু কোনো কোষ নাই, তার মানে আমরা তারে বলবো আমরা অকোষীয়, ঠিক আছে। কে আসছে রে? প্রজ্ঞা আসছে মনে হয়। প্রজ্ঞা, তারপরে আমাদের ওয়াজিহা কোথায়? ওয়াজিহা আসে নাই? প্রজ্ঞা, তারপরে হচ্ছে সামিয়া। সবার ভিডিও অন। ভিডিও অন না করলে বের করে দিয়ে দিব আমি। তো আপনারা 5 মিনিট লেটে আসছেন, এতে কোনো ক্ষতি নাই, আমি দরকার হলে আবার প্রথম থেকে শুরু করবো। কিন্তু ভিডিও অন, মাইক অন। ভিডিও অন, মাইক অন, পিডিএফ সামনে। ভিডিও অন, মাইক অন, পিডিএফ সামনে, আদারওয়াইজ বের করে দিয়ে দিব। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার? হ্যাঁ ভাই। ওকে, ঠিক আছে। পিডিএফ সবার সামনে আছে? হ্যাঁ ভাই। প্রজ্ঞা, প্রজ্ঞা কোথায়? ওই তো গেছে গা, আবার এটা শয়তানি করে খালি। এটা মূলতই একটা শয়তান, বুঝছো? ওটা খালি শয়তানি করে। সামিয়া, পিডিএফ সামনে আছে? জি ভাই। হুম? প্রজ্ঞা, পিডিএফ সামনে আছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, পিডিএফ অনেক সময় সামনে করতে গেলে অনেক সময় স্ক্রিন অফ হয়ে যায়। আপনারা স্প্লিট স্ক্রিন করে ফেলুন, স্প্লিট স্ক্রিন, ঠিক আছে। তাহলে উপরে পিডিএফ থাকলো, নিচে আমার বোর্ড থাকলো, ঠিক আছে। প্রজ্ঞার বান্ধবী কোথায়? প্রজ্ঞার বান্ধবী উপমা। ভাই উপমা কই? জানি না তো ভাইয়া, ওর জানার কথা। জানো না তো কি জানো যে আসলে তোমরা তো আসলে কি যে জানো আসলে এটাই বুঝি না আমি। ঠিক আছে, তাইলে আমরা চ্যাপ্টারটা শুরু করতে চাচ্ছি। চ্যাপ্টারটা কিভাবে শুরু করব? আমরা এই চ্যাপ্টারের নাম দিচ্ছি হচ্ছে, সরি একটু ঝামেলা হয়ে যাচ্ছে, নিচ দিকে আসলে কি ঝামেলা হয়ে যায়। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। ওকে, তাইলে আমরা চ্যাপ্টারের নাম কি বললাম? এই যে আবার প্রথম থেকে শুরু করতেছি, হ্যাঁ। আমাদের চ্যাপ্টার 4 নাম্বার চ্যাপ্টারের নাম হচ্ছে অণুজীব, ঠিক আছে। এই অণুজীব চ্যাপ্টারটা নাম কেন অণুজীব হয়েছে? হ্যাঁ, আমাদের এই অণুজীব চ্যাপ্টারের মধ্যে আমাদের টপিক পড়তে হবে 3টা। টপিক পড়তে হবে কয়টা? তিনটা। 3টা। সবাই রেসপন্স করবেন। জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনো, অনলাইন অফলাইন ক্লাসের মধ্যে কোনো তফাৎ হবে না, জাস্ট একটু মনোযোগ, আর কিচ্ছু লাগবে না। 3টা টপিকের মধ্যে প্রথম টপিক কি বললাম? ভাইরাস। ভাইরাস। দুই নাম্বার ভাইরাস। 2 নাম্বার টপিক ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। 3 নাম্বার টপিক ম্যালেরিয়া। 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 এখন এই চ্যাপ্টারের নাম অণুজীব কেন? চ্যাপ্টারের নাম অণুজীব কেন? ওয়াই অণুজীব? ওয়াই অণুজীব? খালি চোখে দেখা যায় না সেজন্য। হ্যাঁ, ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়ার যে জীবাণু আছে এইগুলার খালি চোখে দেখা যায় না। খালি চোখে দেখতে, তাহলে খালি চোখে যেসব জিনিস আমরা দেখি না সেই সব জিনিসটা দেখতে গেলে আমাদের কি লাগে? অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র। এই জন্য অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা দেখি বিধায় এই চ্যাপ্টারের নাম হচ্ছে অণুজীব, ঠিক আছে। এখন তাইলে অণুজীবের মধ্যে আমরা কয়টা টপিক পড়বো? তিনটা। তিনটা। 3টা টপিক পড়বো। প্রথম টপিকের নাম কি? ভাইরাস। ভাইরাস। 2 নাম্বারটা হচ্ছে ব্যাকটেরিয়া, 3 নাম্বারটা হচ্ছে ম্যালেরিয়া। এখন আমাদের প্রথম টপিক আজকে ভাইরাস। এখন ভাইরাস শিখতে গেলে, আমাদের ভাইরাসের ডেফিনেশন শিখতে গেলে, এই যে আমি লিখছি, ভাইরাসের ডেফিনেশন শিখতে গেলে কয়টা কথা আমার শিখতে হবে? তিনটা। 3টা কথা শিখতে হবে। প্রথম কথা, ভাইরাসের শরীরের মধ্যে কোনো কোষ নাই। ভাইরাসের শরীরের মধ্যে কি নাই?
খুশ ফুট নাই। নাই। কুশ নাই। সে কিন্তু জীব, কিন্তু তাহলে জীব হইলে কিন্তু আমার শরীরের মধ্যে তার কোষ ঝিল্লি হওয়ার কথা, ভিতরে সাইটোপ্লাজম থাকার কথা, নিউক্লিয়াস থাকার কথা, এভরিথিং থাকার কথা। তার শরীরের ভিতরে এগুলা কিচ্ছু নাই। সো কুশ নাই, তো তারে আমরা কি বলবো? অকুশীয়। অকোষীয়। অকুশ। ঠিক আছে, ঠিক আছে। তারপরে ভাইরাস রে দেখতে গেলে এই কার মাইকে শব্দ হচ্ছে? তো কার মাইকে শব্দ হচ্ছে রে? কার মাইকে জানি শব্দ হচ্ছে? সামিয়া, তুমি আমার কথা বুঝতেছো? জি ভাই। পিডিএফ সামনে আছে? ওকে। হ্যাঁ। অবন্তিকা আসছে। অবন্তিকা, তুমি কি আমার কথা বুঝো? নয়তো মাইক অন অফ করে তারপর ইয়ে করতেছে। আচ্ছা, যাই হোক। আমার কথা বুঝতেছো অবন্তিকা? মাইক অন, মাইক অন, তোমার মাইক অফ। স্লো আসতেছে একটু। স্লো আসতেছে, এটা নেটের জন্য আসতেছে। ঠিক আছে, তাইলে আমরা আজকে পড়বো হচ্ছে ভাইরাস। পিডিএফ সবার সামনে আছে? হ্যাঁ জি ভাই। ভাইয়া। ওকে। পিডিএফ যদি সবার সামনে থাকে, তাইলে আমরা ভাইরাসের ডেফিনেশন শেখার জন্য কয়টা কথা পড়বো? তিনটা। তিনটা। তিনটা কথা। প্রথম কথা কি? অকোষীয়। অকুশীয়। অকুশীয়। হ্যাঁ, এরপরে ভাইরাসকে তুমি নর্মাল মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে পারবা না। নর্মাল মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে পারবা না ভাইরাস রে তুমি। তাইলে ভাইরাস রে তুমি নর্মাল মাইক্রোস্কোপ কি তোমার স্কুল কলেজে যে মাইক্রোস্কোপ দেখছো? হ্যাঁ, ওই মাইক্রোস্কোপ রে আমরা বলি নর্মাল মাইক্রোস্কোপ, স্কুল কলেজের যে মাইক্রোস্কোপ গুলো। তাহলে নর্মাল মাইক্রোস্কোপের কাজ কি? নর্মাল মাইক্রোস্কোপ হচ্ছে একটা জিনিসটা 100 গুণ বড় করে দেখতে পারে। কিন্তু ভাইরাস দেখতে গেলে আমার লাখ গুণ পর্যন্ত বড় করতে হবে। এটা 1 লাখ হইতে পারে, এটা 20,000 হইতে পারে, এটা 30,000 হইতে পারে। ঠিক আছে, লাখ গুণ বড় করে দেখতে হবে। তাইলে ভাইরাস দেখার জন্য নর্মাল মাইক্রোস্কোপ দরকার নাকি আলট্রা মাইক্রোস্কোপ দরকার? আল্ট্রা মাইক্রোস্কোপ। আলট্রা মাইক্রোস্কোপ দরকার। এই আলট্রা মাইক্রোস্কোপের বাংলা নামই কি জানো? এই যে আলট্রা মাইক্রোস্কোপের বাংলা নামই আমরা বলি অতি আণুবীক্ষণিক। অতি আণুবীক্ষণিক। অতি আণুবীক্ষণিক। ঠিক আছে, তাইলে এই যে আলট্রা মাইক্রোস্কোপের বাংলা নাম কি? অতি অতি আণুবীক্ষণিক। স্বাভাবিক। আণুবীক্ষণিক। মাইক্রোস্কোপ মানে হচ্ছে অনুবীক্ষণ, আর আলট্রা মানে আরো ক্ষুদ্র। তাইলে আলট্রা মাইক্রোস্কোপ মানে হচ্ছে অতি আণুবীক্ষণ। তাইলে ভাইরাসটা দেখতে আমার শুধু নর্মাল অনুবীক্ষণ যন্ত্র লাগবে নাকি অতি আণুবীক্ষণিক যন্ত্র লাগবে? অতি অতি আণুবীক্ষণিক। আণুবীক্ষণিক। অতি আণুবীক্ষণিক যন্ত্র লাগবে। তাইলে ভাইরাসের ডেফিনেশনের 2 নম্বর কথাটা কি? অতি অতি আণুবীক্ষণিক। আণুবীক্ষণিক। অতি আণুবীক্ষণিক। পিডিএফ এ কি পাইছো এগুলা? জি ভাই। ওকে, তাহলে 2টা কথা আমরা শিখলাম। তাহলে ভাইরাসের ডেফিনেশন শিখতে গেলে কয়টা কথা আমার শিখতে হবে? তিনটা। অকোষীয়, অতি 3টা কথা। আণুবীক্ষণিক। এর মধ্যে ওকে। প্রথম কথাটা কি বললাম? অকুশীয়। অকোষীয়, 2 নম্বর কথা অতি অতি আণুবীক্ষণিক। আণুবীক্ষণিক। অতি আণুবীক্ষণিক। এখন আমারে আপনারা বলেন যে বাধ্যতামূলক পরজীবীর কথাটার, এই পরজীবী কথাটার মানে কি? আমারে এনিওয়ান, পরজীবীর কথাটার মানে কি? পরজীবী, পরজীবী কথাটার মানে কি? আমরা পড়ছি না স্বভোজী, পরজীবী, মিথজীবী। হ্যাঁ, মিথজীবী কথাটার মানে কি ছিল বলো? হাইড্রাতে পড়ছি না মিথজীবী কথাটার মানে কি ছিল? হাইড্রা আমরা পড়ছি তো। পরজীবী। আরে আমারে আগে বলো মিথজীবী মানে কি? হাইড্রাতে আমরা পড়লাম না মিথজীবী। মিথজীবী কথার মানে কি? মিথজীবীর কথার মানে ছিল কি? যারা এনিওয়ান বলো। আচ্ছা, বাদ দাও, মিথজীবী আমরা বাদ দিয়ে দিলাম। তোমরা হাইড্রাতে গিয়ে মিথজীবী মানে কি? মিথজীবী মানে হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, আমি তোমার উপর আমি কিছু দিব, তুমি কিছু দিবা, আমরা দুইজনেই কি করব? অ্যাডভান্টেজ নিব একজনের কাছ থেকে আরেকজন, কিন্তু কেউ কারো ক্ষতি করব না। এটার মানে কি? মিথজীবী। মিথজীবী। পড়াইছিলাম না হাইড্রা যেভাবে উপকৃত হয়, আর হচ্ছে তোমার আরেকটা কি জানি ছিল, শৈবাল। শৈবাল কিভাবে উপকৃত হয়, পড়াইছি না এগুলা? জি ভাইয়া। তাইলে মিথজীবী মানে হচ্ছে তুমি কিছু দিবা, আমি কিছু দিব। হ্যাঁ, আমরা দুইজনে সুন্দরভাবে সংসার করব, কিন্তু কেউ কারো কোনো সময় কি করব না? ক্ষতি করব না। ক্ষতি করব না। কিন্তু পরজীবী,
পরজীবী যখন কথা আসবে, পরজীবী, পরজীবী মানেই বুঝতেছো যে অন্যের উপর ভর করে জীবন ধারণ করে, তাই না? জি। হ্যাঁ, তো পরজীবী মানে কি, যে অন্যের উপর ভর করে জীবন ধারণ করে। তাইলে পরজীবীর কিন্তু একটা দোষ আছে, পরজীবীর একটা দোষ। দোষ কি? এতে তোমার, তুমি তারা খাইতে দিবা, ঠিক আছে, খাইতে দিবা, হেতে তোমার গরুই থাকবো, দিন শেষে তোমার এই হাতে কি মারবো? লাত্তি মার। হ্যাঁ, তোমার এই হাতে তোমার এই, হ্যাঁ, বা আমি যদি বাংলা কথাই বলি, আমি যদি একেবারে কাঁচা ভাষায় বলি, তোমার এই সে ফুটকি মারবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার স্যাপার। ঠিক আছে, মানে হচ্ছে যে তুমি তারে খাইতে দিলা, ওই যে বাঙালিরা বলে না যে যেই থালে খায় ওই থালেই কি করে এরা, হেড করে। হ্যাঁ, হাগে হাগে হাগে, ঠিক আছে, পায়খানা করে, হাগে, যেই থালে খায় ওই থালেই হাগে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে অনেকটা বাঙালির মতো। পরজীবী মানেই হচ্ছে, হ্যাঁ, আমি তোমার উপরে ভর করে বাঁচবো, কিন্তু দিন শেষে আমি তোমার কি করব? ক্ষতি করব। দিন শেষে আমি তোমার কি করব? ক্ষতি করবো। ক্ষতি করব। তুমি তারে আনলা, তুমি তারে আশ্রয় দিলা, হ্যাঁ, দিন শেষে ক্ষতি করবে তোমার। এইটাই, এটার মানে হচ্ছে পরজীবী। এটার মানে কি বললাম? পরজীবী। পরজীবী। তাইলে ভাইরাস হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক পরজীবী কেন বললাম? কারণ ভাইরাসের যদি জীবন ধারণ করতে হয়, এই কার মাইকে শব্দ হচ্ছে রে? এই যে এখন শব্দটা নাই, নাকি আমার মাইকে শব্দ হচ্ছে? সামিয়া বলতেছে আমার মাইকে শব্দ হচ্ছে, তো বলবো না আমার মাইকে শব্দ হচ্ছে যে? আমি তো ফ্যানের জন্য হয়তো এই রুমে ফ্যান লাগাই নাই এখনো, এই জন্য এখন শব্দ চলে গেছে। হ্যাঁ ভাই। ও, তাহলে তখন তাহলে তোমরা আমার বললো না কেন? আমি আর তোমাদেরকে গালিগালাজ করতেছি, দূর বেটা। এইটা কেডা আসছে রে? এইটা কেডা আসছে? এরকম কে হাসছে? এইরকম কে আসছে রে? দেখি তোর কুম্ভকর্ণের মতো হাসি কার, দানবের মতো। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমাদের কথা হচ্ছে, আমরা পরজীবী মানে কি বললাম? পরজীবী মানে হচ্ছে সে অন্যের উপর ভর করে জীবন ধারণ করবে। ওই শব্দ তো আসতেছে এখনো। ভাই হইলে যায় কি শব্দ? হ্যাঁ, হইলে আপনি হওয়ার বাদে লগালগ যায় কি শব্দ? আচ্ছা, তাইলে আমাদের ভাইরাসের ব্যাপারটা হচ্ছে, ভাইরাসের ডেফিনেশন করার জন্য আমরা কয়টা কথা পড়বো? তিনটা। তিনটা। তিনটা কথা। প্রথম কথা কি? অকুশীয়। অকুশীয়। দুই নাম্বার কথা কি? অতি আনুবীক্ষণিক। অতি আনুবীক্ষণিক। তিন নাম্বার কথা যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। সেটা কি? পরজীবী। বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতা, বাধ্যতামূলক। তারে যদি জীবন ধারণ করতে হয়, তাইলে তার মাস্ট বি কি হইতে হবে? পরজীবী। বাধ্যতামূলক পরজীবী হতে হবে। বাধ্যতামূলক পরজীবী হইতে হবে। তাইলে ভাইরাসের ডেফিনেশন শিখার জন্য আমরা কয়টা কথা পড়বো? তিনটা। তিনটা কথা। প্রথম কথা কি? অকুশীয়। অকুশীয়। অবশ্যই। দুই নাম্বার কথা? অতি অতি আনুবীক্ষণিক। এবং তিন নাম্বার কথা? বাধ্যতামূলক বাধ্যতামূলক পরজীবী। পরজীবী। বাধ্যতামূলক পরজীবী। ঠিক আছে, এখন তুমি আমার সাথে একটা কথা মিলাও। এই যে ভাইরাস, আমাদের যে এত এত ভাইরাস আছে, এত এত ভাইরাস আমাদের আছে, হ্যাঁ, এইগুলা এই যে এনভায়রনমেন্টের মধ্যে, মনে করো তুমি যেখানে বসে আছো, এটার আশপাশেও তো তোমার রুমের মধ্যে হাজার হাজার ভাইরাস আছে, তুমি কি চোখে দেখতেছো? না। চোখে কিন্তু দেখতেছো না, কিন্তু তুমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছ, এটার সাথে তোমার ভাইরাস চলে যেতে পারে না তোমার ভিতরে? হ্যাঁ। ভাইরাস চলে যেতে পারে তোমার ভিতরে। তাইলে একমাত্র বাধ্যতামূলক পরজীবী কি বলছি, তার মানে ভাইরাস রে জীবন ধারণ করার জন্য অবশ্যই তার পালনকর্তা লাগবে। তার কি লাগবে? পালন করতে মানে লাগবে। তারা আশ্রয় দিবে এরকম একটা কিছু। এখন আশ্রয় দিবে কি? আশ্রয় দিতে পারে, এটা আমি দিতে পারি, হিউম্যান বিং দিতে পারে, মানুষ দিতে পারে। মানুষ ছাড়া কি আছে পৃথিবীতে? যত প্রাণী আছে, গরু ছাগল মহিষ, হ্যাঁ, যত প্রাণী আছে পৃথিবীতে, সবার শরীরে ভাইরাস কি করতে পারে? ঢুকতে পারে। ঠিক আছে, সবার শরীরে ভাইরাস ঢুকতে পারে। এবং আরো মজার বিষয় হচ্ছে, ভাইরাস কিন্তু এই যে এনভায়রনমেন্টের মধ্যে আছে, যেমন মনে করো এই যে প্রকৃতির মধ্যে ঘোরাফেরা করতেছে ভাইরাস গুলা, ঠিক আছে, এই ভাইরাস যখন প্রকৃতির মধ্যে থাকে তখন সে নিষ্ক্রিয় থাকে।
তখন সে কি থাকবে? নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় থাকবে। কিন্তু যখনই সে আশ্রয় পেয়ে যাবে, আশ্রয় মানে এখন মনে করো প্রজ্ঞার শরীরে আশ্রয় পাইলো, ঠিক আছে, তাহলে প্রজ্ঞার শরীরে ভাইরাস ঢুকবে। হ্যাঁ, ঢুকার সাথে সাথেই সে কি হয়ে যাবে? ঢুকার সাথে সাথেই সে সক্রিয় হয়ে যাবে। ঢুকার সাথে সাথেই সে কি হয়ে যাবে? সক্রিয় হয়ে যাবে। সক্রিয় হয়ে যাবে। এবং ভাইরাস যদি সক্রিয় হয় তখন সে তোমার শরীরের ভিতরে ঢুকে বংশবৃদ্ধি করবে। বংশবৃদ্ধি করে একটা ভাইরাস ঢুকছিল তোমার ভিতরে, লাখ লাখ ভাইরাস করে ফেলবে। এরপরে তোমার এই যে আমাদের বলি না 2 দিন 3 দিন পরে জ্বর আসে, ভাইরাল ফিভার, আবার 4-5 দিন পরে অটোমেটিকলি কমে যায়। হ্যাঁ, তাইলে আলটিমেটলি ক্ষতি সাধন করছে কার? আমার তোমার। আমার উপর মানে বর্তমান তোমার জীবন। শরীরে রোগ সৃষ্টি করছে। তোমার শরীরে কি কি সৃষ্টি করলো সে? রোগ। রোগ সৃষ্টি করছে, তাই তো? তাইলে ভাইরাস প্রকৃতির মধ্যে কি অবস্থায় থাকে? এনভায়রনমেন্টের মধ্যে নিষ্ক্রিয়। বলো। নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আর তোমার শরীরে ঢুকলে ভাইরাস কি হয়ে যায়? সক্রিয় হয়ে সক্রিয়। যায়। সক্রিয় হয়ে যায়। আর সক্রিয় হয়ে গেলেই তোমার ক্ষতি সাধন করবে, মানে তোমার শরীরে রোগ সৃষ্টি করবে। ঠিক আছে? তাইলে জি। ভাইরাসের ডেফিনেশন যদি এখন আমরা শিখতে চাই, ভাইরাসের ডেফিনেশন যদি আমরা এখন বলতে চাই, তাহলে ভাইরাসের ডেফিনেশন শেখার জন্য আমরা কয়টা কথা বলছিলাম? তিনটা তিনটা। তিনটা কথা। প্রথম কথা কি? অকোষীয়। তাইলে আমার লেখাটা দেখো, ভাইরাস হচ্ছে অকোষীয়, কমা অতি আণুবীক্ষণিক, অতি আণুবীক্ষণিক এবং বাধ্যতামূলক পরজীবী। পরজীবী, পরজীবী যা জীবদেহের বাইরে, যা কি বললাম? জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় হ্যাঁ, থাকে। জীবদেহের বাইরে সে কি থাকবে? নিষ্ক্রিয় হিসেবে থাকে। নিষ্ক্রিয় থাকবে। নিষ্ক্রিয়। কিন্তু কিন্তু ডেফিনেশনটা মনে হয় এখানে একটু উল্টাপাল্টা আছে, তোমরা আমারটা দেখে লিখো। কিন্তু জীবদেহের অভ্যন্তরে ঢুকলে সে কি হয়? সক্রিয় হয়ে যায়। সক্রিয় সক্রিয় হয়ে যায়। জীবদেহের অভ্যন্তরে ঢুকলে সে সক্রিয় হয়, আর সক্রিয় হয়ে গেলে সে কি করবে? রোগ সৃষ্টি করবে। হ্যাঁ, সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করতে সক্ষম। রোগ সৃষ্টি করতে সক্ষম। এখন বলো তো ভাইরাসের ডেফিনেশন সবাই পারবা কিনা বলো তো? জি ভাই। বলো, ভাইরাসের ডেফিনেশন সবাই পারবা? পারবো ভাই। হ্যাঁ, পিডিএফ এ দেখছো ভাইরাসের ডেফিনেশন? জি ভাই। তাহলে জি ভাই এতটুকু পর্যন্ত যে পড়াইছে, এতটুকু পর্যন্ত কি তোমরা লিখতে পারবা, মানে নোট করতে পারবা? পারবো ভাই। পারবো ভাইয়া এক্সাক্ট যেমনে আছে, যেখানে যেই কালার ইউজ করছে, যেখানে স্টার দিছে, সবকিছু বলে দিব ওইখানে, তোমরা ওইটা মেনটেন করবা। ঠিক আছে? তাইলে এখন আমি যদি বলি ওয়াজিয়া, ওয়াজিয়া কোথায়? হ্যাঁ আছে ওয়াজিয়া। এখানে হ্যাঁ, হ্যাঁ বলো। তুমি চোখ বন্ধ করে ভাইরাসের ডেফিনেশনটা বলো তো। অকোষীয়। তিনটা কথা। ভাইরাস হচ্ছে, তিনটা কথা মনে রাখতে হবে ভাইরাস ডেফিনেশন শেখার জন্য। ভাইরাসের শরীরে কোষ নাই, মানে অকোষীয়। ভাইরাসে দেখতে গেলে অতি আণুবীক্ষণিক যন্ত্র লাগে, ঠিক অতি আছে? আণুবীক্ষণ তাহলে ভাইরাস হচ্ছে অকোষীয়, অতি আণুবীক্ষণিক, এবং ভাইরাসের জীবন ধারণের জন্য অবশ্যই তাকে পরজীবী হইতে হবে। পরজীবী মানে অন্যের উপর তারে নির্ভর করতে হবে। সেই জন্য তারা বলছে আমি বাধ্যতামূলক পরজীবী। পরজীবী তাহলে ভাইরাসের ডেফিনেশন শেখার জন্য কয়টা কথা লাগবে? তিনটা। তিনটা কথা লাগবে। প্রথম কথা, ভাইরাস হচ্ছে অকোষীয়, অতি আণুবীক্ষণিক এবং বাধ্যতামূলক পরজীবী, যা জীবদেহের বাইরে কি অবস্থায় থাকে বলতো? নিষ্ক্রিয় নিষ্ক্রিয় অবস্থায় নিষ্ক্রিয় অবস্থায় অবস্থায়। থাকে। কিন্তু জীবদেহের অভ্যন্তরে ঢুকলে কি হয়ে যায়? সক্রিয়। সক্রিয়। সক্রিয় হয়ে আর যায়। হেতে যখন সক্রিয় সক্রিয় হবে তখন কারে ফুটকি মারবে? আমার মানুষ। হ্যাঁ, তাহলে তোমার শরীরে মানে সরি, এটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে বলছি, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, সরি। এটা হচ্ছে তোমার আহ, ক্ষতি সাধন করবে। ক্ষতি সাধন মানে হচ্ছে রোগ সৃষ্টি করবে। ঠিক আছে? তাইলে ভাইরাস জীবদেহের বাইরে কি অবস্থায় থাকে? নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় সক্রিয় অবস্থায় অবস্থায় থাকে। হ্যাঁ, কিন্তু জীবদেহের অভ্যন্তরে সক্রিয়। সক্রিয় হয়ে যায়। সক্রিয় হয়ে যায়। সক্রিয় হয়ে কি সৃষ্টি করতে সক্ষম? রোগ সৃষ্টি করতে সৃষ্টি সক্ষম। করতে এখন বলো তো ওয়াজিয়া ডেফিনেশনটা। ভাইরাস হচ্ছে অকোষীয় অতি আণুবীক্ষণিক হুম। এবং আহ, বাধ্যতামূলক বাধ্যতামূলক পরজীবী যা জীবদেহের বাইরে নিষ্ক্রিয় কিন্তু
ভিতরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করতে সক্ষম। সক্ষম স্বাভাবিক, তোমার শরীরে যদি ঢুকে সে সক্রিয় হয়ে যাবে, হয় বংশ বিস্তার করবে, করে তোমারে কি করবে, তোমার শরীরে একটা রোগ সৃষ্টি করে ফেলবে। হ্যাঁ, যেমন সবচেয়ে কমন ডিজিজ একটা আমরা বলি, সবচেয়ে কমন ভাইরাস রাইনো ভাইরাস নামে একটা নাম আছে, রাইনো ভাইরাস। হ্যাঁ, এটা হচ্ছে ভাইরাল ফিভার করে। ওই যে আমাদের 2-3 দিন পর পর জ্বর হয়ে যায়, আবার দেখবা জ্বর, নাক দিয়ে পানি পড়তেছে, মাথা ব্যথা, হ্যাঁ, আবার 4 থেকে 5 দিন পরে আমাদের জ্বর শেষ হয়ে যায়। খেয়াল করছো? তাইলে ভাইরাল ফিভারে কোনো সময় কোনো অ্যান্টিবায়োটিক খাইতে হয় না। ভাইরাল ফিভার ইজ অলওয়েজ অটোমেটিক রিজলভ। ঠিক আছে, অটোমেটিক সে রিজলভ করবে ভাইরাল ফিভার। তাইলে ভাইরাসের ডেফিনেশন কি বোঝা গেল? হ্যাঁ ভাই। ওকে, থ্যাংক ইউ। আমার কথা কি তোমরা বুঝতেছো? হ্যাঁ ভাই। জি ভাই। প্রজ্ঞা, প্রজ্ঞা কোথাও যাও, ক্যামেরা বন্ধ করে অফ করে বসে থাকছে। এই, তুমি এই বিটলামি করো কেন? এই প্রজ্ঞা, প্রজ্ঞা কই গেল রে? এই প্রজ্ঞা, তুমি কথা কো না কেন? আছি আসো তো, তুমি বিটলামি করো কেন? না, ক্যামেরা অফ হয়েছে, আমি দেখছি না। না, তুমি দেখতে নাই কিছু, তোমার চোখ চারটা, তোমার ক্যামেরা অফ কেন হইতো? কও ভাইরাসের ডেফিনেশন কও। ভাইরাস অকোষীয়, অতি আণুবীক্ষণিক ও বাধ্যতামূলক পরজীবী, জীবদেহের বাইরে নিষ্ক্রিয় কিন্তু রোগ সৃষ্টি করতে সক্ষম। হ্যাঁ, এখন চোখ বন্ধ করি কও। চোখ বন্ধ করো। এই, ভাইরাস হ্যাঁ বলো, চোখ বন্ধ করে বলো। ভাইরাস অকোষীয়, অতি আণুবীক্ষণিক এবং বাধ্যতামূলক পরজীবী, যা জীবদেহের বাইরে নিষ্ক্রিয় এবং জীবদেহের ভেতরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করতে সক্ষম। বুঝা গেছে? দেখো, ঠিক আছে। এই পারবাইনি প্রজ্ঞা এখন? তোমার পিডিএফ সামনে আছে নি? ও- হ্যাঁ আছে নি পিডিএফ সামনে, দেখায় নি পিডিএফ? আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তোমরা আরেকটা শয়তান আছে, সানিয়া। এই গুকুই, ওই শয়তান, আসো, ঠিকঠাক আছো? ওকে, ঠিক আছে। সবাই তোমরা সবাই, সরি আমি তোমাদেরকে আসলে কার্টিসি হিসেবে সবাইকে জিজ্ঞেস করা উচিত ছিল যে সবাই কেমন আছো, সবাই কেমন আছো। এখন বললাম আধা ঘন্টা ক্লাস নেওয়ার পরে। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন নি? আমি ভালো আছি কি না এটা আসলে কঠিন প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা অনেক কঠিন, এই প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক লম্বা সময় কথা বলতে হবে। ঠিক আছে, ভালো, ঠিক আছে, অবশ্যই ভালো, ভালো থাকতে হবে, ভালো না থাকলেও ভালো থাকতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আমরা তাইলে এখন আমরা যাব হচ্ছে ভাইরাসের ঘটনায়, একটা ভাইরাস দেখতে কিরকম হয়। ঠিক আছে, তাইলে আমরা আবার লেকচার শিটে চলে যাই। তাইলে ভাইরাস, একটা ভাইরাস দেখতে কিরকম হয়। এখন আমরা দিলাম ভাইরাসের গঠন। এটা কিন্তু 2 মার্কের প্রশ্ন। কয় মার্কের প্রশ্ন? 2 মার্ক। মার্কেট। 2 মার্কের। আল্লাহর কসম বলতেছি, ঠিক আছে? কার কসম বললাম? আল্লাহর কসম। আল্লাহর কসম বলতেছি, সৃষ্টিকর্তার কসম বলতেছি, সবার কসম দিয়ে বলে ফেললাম। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে, ম্যালেরিয়া থেকে, এই চ্যাপ্টারের 3টা টপিক, ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া। এই চ্যাপ্টার থেকে অ্যাডমিশনে তুমি অহরহ এমসিকিউ পাবা। এমন কোনো পরীক্ষা দিতে যাবা আর এমসিকিউ পাও না এই চ্যাপ্টার থেকে, এরকম যদি তুমি হয়, আমার কান আইসাকে একটা ফলাই দিবা। ঠিক আছে, তুমি জাস্ট আমার কান আইসাকে একটা ফলাই দিবা। কিন্তু কথা দিলাম তোমাদের, এইচএসসি বলো, এইচএসসি তে তুমি এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল পাবাই, এবং সৃজনশীলের টপিক হচ্ছে ম্যালেরিয়া। ঠিক আছে, আর ভাইরাস ব্যাকটেরিয়া মিলাইয়া অনেক সময় সৃজনশীল আসে, কি আসে আমি দেখাই দিব, তবে মেইনলি ভাইরাস আর ব্যাকটেরিয়া হচ্ছে এমসিকিউ টপিক। তো আমার 2 মার্কের কিছু প্রশ্ন আছে, ওইগুলো শিখতে হবে। তো একটা ভাইরাসের গঠন, তাই না? এখন আমারে বলো, একটা ভাইরাস জীবন ধারণ করতে তার কিন্তু কোষ নাই, তাইলে সে বংশবৃদ্ধি কেমনে করবে? এনিওয়ান? একটা ভাইরাসের কোষ নাই, তাইলে সে বংশবৃদ্ধি কেমনে করবে? বলো, আমাদের বংশগতীয় বস্তু কি? ডিএনএ। মানে আমরা যে এই যে এত সব মানুষ হইলাম পৃথিবীর মধ্যে, ডিএনএ। এগুলোর মেইন কালপ্রিট কে? 2 মার্ক। 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 2 মার্ক।
ডিএনএ। সাব্বাস, কালপ্রিট হচ্ছে ডিএনএ, আরএনএ, এগুলো হচ্ছে কালপ্রিট। হ্যাঁ, বংশগতীয় বস্তু হিসেবে নিউক্লিয়াসের ভিতরে আমাদের কি থাকে, ক্রোমোজোমের ভিতরে কি থাকে? ডিএনএ। ডিএনএ ডিএনএ অথবা আরএনএ। তাইলে ভাইরাসের শরীরের মধ্যে কিচ্ছু থাকবে না, ভাইরাসের শরীরের মধ্যে কিচ্ছু থাকবে না, অনলি অনলি কি থাকে? ডিএনএ আর আরএনএ। নিউক্লিক অ্যাসিড থাকে। কি থাকে? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? দুই ধরনের। কি কি বলো? ডিএনএ আর ডিএনএ আর আরএনএ ডিএনএ আর একটা কি? আরএনএ। আরএনএ। মনে রাখবা, ভাইরাসের শরীরের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকবে, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড থাকবে। এখন নিউক্লিক অ্যাসিড হিসেবে হয় ডিএনএ থাকবে, না হয় আরএনএ থাকবে। কখনোই কখনোই ডিএনএ এবং আরএনএ একসাথে থাকতে পারবে না। কথা কি বোঝা গেছে? হ্যাঁ ভাই। কোনো সময় ডিএনএ এবং আরএনএ নিউক্লিক অ্যাসিড হিসেবে একসাথে থাকতে পারবে না। এট এ টাইম সিঙ্গেল একটা থাকবে, হয় ডিএনএ থাকবে, না হয় আরএনএ থাকবে। ডিএনএ থাকবে, না হয় আরএনএ থাকবে। তাইলে এখন কোন ভাইরাসের শরীরে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকলে তারে কি বলবো আমরা, বললো তো? যদি ডিএনএ থাকে তাহলে আমরা বলবো ডিএনএ ভাইরাস। আর যদি তার নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে তাহলে তারে আমরা কি বলবো? আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস। সোজা একটা কথা। পরীক্ষায় হাজারো বার এমসিকিউ আসবে, নিচের কোনটি ডিএনএ ভাইরাস, নিচের কোনটি আরএনএ ভাইরাস, নিচের কোনটি ডিএনএ ভাইরাস নয়, নিচের কোনটি আরএনএ ভাইরাস নয়। এইরকম প্রশ্ন অহরহ থাকবে, অহরহ। তাইলে আমরা, তাইলে ভাইরাসের যেহেতু কোষ নাই, তাইলে সে বংশবৃদ্ধি করে কি দিয়ে বলতো? ডিএনএ বা আরএনএ দিয়ে। নিউক্লিক অ্যাসিড দিয়ে। এখন নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএও থাকতে পারে, আরএনএ আরএনএ থাকতে আরএনএও পারে। থাকতে পারে। এখন আমরা ভাইরাসের গঠনে আসলাম, ঠিক আছে? এখন ভাইরাসের গঠনে, তাহলে তার ভাইরাসের গঠনে বংশগতীয় বস্তু কি থাকবে? ডিএনএ অথবা আরএনএ। মানে মেইনলি এটাকে কি বলি, ডিএনএ আর একসাথে কি বলবি? নিউক্লিক নিউক্লিক অ্যাসিড। অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। তাহলে দেখো আমার স্ক্রিনের মধ্যে পেঁচায় পেঁচায় যেটা আঁকছি, একেবারে কেন্দ্রে, একেবারে সেন্টারে, এটার নাম কি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। এখন আমি জানি না এখানে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকবে কিনা আরএনএ থাকবে, এটা আমি জানি না। যদি ডিএনএ থাকে তাহলে তারে আমি বলবো ডিএনএ ভাইরাস, যদি আরএনএ থাকে তাহলে আমরা বলবো আরএনএ ভাইরাস। ওকে। এখন মনে করো, হ্যাঁ, হ্যাঁ, তুমি যুদ্ধে গেছো, হ্যাঁ, তুমি যুদ্ধে গেছো, তুমি যুদ্ধে গেছো খালি গায়ে। যুদ্ধে কি দাঁত গেছো? খালিগায়। খালি গায়ে গেছো। তাইলে তোমার মরার চান্স বেশি নি না কম? বেশি। বেশি। স্বাভাবিক। ঠিক আছে, নর্মাল হিসাব। তাইলে আমরা সবাই কিন্তু নিজের শরীরে প্রোটেক্ট করতে চাই। নিজের শরীরে প্রোটেক্ট করার জন্য, যেমন তুমি আমার হার্টের কথা চিন্তা করো। আমার হার্ট কিসের মধ্যে প্রোটেক্টেড আছে? আমার বুকের, হ্যাঁ, বক্ষপিঞ্জরের মধ্যে আছে না, বক্ষপিঞ্জর। তো একটু আমরা ওয়েট করি, হ্যাঁ? আজান দিচ্ছি। তোর ভাই হিন্দু না মুসলিম?
ওকে, এই শোনা যাচ্ছে আমার কথা? কি ভাই? আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা কতটুকু পর্যন্ত ছিলাম? ঘটন হ্যাঁ, তাহলে ভাইরাসের মেইন সাবস্টেন্স কি? মেইন জিনিসটা কি ভাইরাসের? নিউক্লিক নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক তাহলে নিউক্লিক অ্যাসিডটারে প্রোটেকশন দেওয়ার জন্য সে কি করবে? বাইরে একটা আবরণ দিবে না? বাইরে একটা আবরণ থাকবে না? স্বাভাবিক, আমরা যেরকম আমাদের হার্টরে বাঁচানোর জন্য কি করি, আমরা কিন্তু বক্ষপিঞ্জরের মধ্যে রেখে দিছি, তাহলে হার্টটা প্রোটেক্টেড অবস্থায় আছে না? এখন তুমি চিন্তা করো, আমার হার্ট তুমি খালি চোখে দেখতেছো বাইরে, হ্যাঁ, তো যে কেউ একটা গোতা মারি দিতে পারে, গোতা মারলেই তো হার্ট নষ্ট হয়ে যাবে, হার্টের একটা ইনজুরি হয়ে যাবে, ঠিক আছে? তার মানে সবাই চায় সবার মেইন জিনিসটারে, ঠিক আছে, একটু প্রোটেক্টেড অবস্থায় রাখতে, সোজা সাপটা কথা। তাইলে ভাইরাসের মেইন জিনিস কি বললাম? নিউক্লিক অ্যাসিড তাহলে নিউক্লিক অ্যাসিড রে প্রোটেকশন দেওয়ার জন্য বাইরে একটা প্রোটিন আবরণ থাকবে। বাইরে একটা কি থাকবে? প্রোটিন প্রোটিন আবরণ। প্রোটিন আবরণ। তোমরা কি আমার স্ক্রিনের মধ্যে প্রোটিন আবরণ দেখতে পারতেছো? জি ভাই। ওকে, এটা কিসের আবরণ? কি দিয়ে তৈরি হয়েছে এটা? প্রোটিন দিয়ে। প্রোটিন আবরণ, এবং এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে ক্যাপ ক্যাপসিড। এটার নাম কি? ক্যাপস। ক্যাপসিড ক্যাপসিড। আমরা মাথার মধ্যে ক্যাপ করি না? হ্যাঁ। আর মাথার মধ্যে আমরা ক্যাপ করি, আর হচ্ছে বীজের ইংলিশ কি? বীজের ইংলিশ কি? সিড না? তাহলে প্রোটিন আবরণের নাম কি? প্রোটিন আবরণের নাম কি? ক্যাপসিড। ক্যাপসিড। মাস্ট টু নো। তাইলে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড রে প্রোটেকশন দেয় কোন লেয়ার? ক্যাপসিড ক্যাপসিড ক্যাপসিড। ক্যাপসিড কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে প্রোটিন দিয়ে। প্রোটিন দিয়ে তৈরি। সাবাস। ভাইরাস শিখার জন্য আমরা বললাম ভাইরাসের কেন্দ্রে কি থাকবে বলো তো? নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড। তাইলে এই যে ভিতরের কালাটা, এটা সেন্টারে আছে, এটার নাম এটা কি? নিউক্লিক 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 অ্যাসিড। অ্যাসিড নিউক্লিক অ্যাসিড। তাইলে নিউক্লিক অ্যাসিড রে প্রোটেকশন দেওয়ার জন্য বাইরে এই যে একটা আবরণ দিলাম, এই আবরণটার নাম কি? ক্যাপসিড হ্যাঁ, ক্যাপসিড এটা কি দিয়ে তৈরি? কিসের আবরণ? প্রোটিন প্রোটিন আবরণ। প্রোটিন আবরণ, ক্যাপসিড। ওকে, এখন এই আবরণটারে আরেকটু শক্ত করার জন্য এই ক্যাপসিড থেকে তার শাখা প্রশাখা বেরোবে। দেখতেছো? হুম। দেখতেছো? হ্যাঁ, এই যে দেখো, এরকম করে শাখা প্রশাখা বেরোবে, এরকম করে শাখা প্রশাখা বেরোবে। এটা কোত্থেকে বেরোচ্ছে? প্রোটিন আবরণ থেকে। প্রোটিন হ্যাঁ, আবরণ থেকে ক্যাপসিড থেকে বেরোচ্ছে। তাইলে এটা আমরা বলতে পারি না ক্যাপসিডের সাব ইউনিট? বলতে পারি? হ্যাঁ, জি। হ্যাঁ। তাহলে ক্যাপসিডের সাব ইউনিট বা শাখা প্রশাখা গুলোরে আমরা কি বলতে পারবো বলতো? ক্যাপসোমিয়া। ক্যাপসো মিয়ার। বেসিক্যালি তোমরা ফিগারটা আঁকবা, এটা এখানে ওইখানে যেখানে আছে। ভাইরাসের গঠন অ্যাকচুয়ালি আমরা নর্মালি ষড়ভুজাকৃতি দিই। তাহলে সেন্টারে হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর বাইরে হচ্ছে ষড়ভুজাকৃতি। ষড়ভুজাকৃতি মানে হচ্ছে ওই যে বেনজিন বলয়ের মতো একটা স্ট্রাকচার। দেখতেছো? এখন পিডিএফ এর সাথে মিলছে? হ্যাঁ জি ভাই ভাই মিলছে। তাইলে সেন্টারে যেটা আছে এটার নাম কি? নিউক্লিক অ্যাসিড নিউক্লিক নিউক্লিক অ্যাসিড। অ্যাসিড। আর এই নিউক্লিক অ্যাসিডটারে প্রোটেকশন দেয় কোন আবরণ? ক্যাপসিড। ক্যাপসিড ক্যাপসিড। প্রোটিন এই প্রোটিন আবরণ, এই প্রোটিন আবরণটার নাম কি? ক্যাপসিড ক্যাপসিড। সাব্বাস। আর ক্যাপসিড থেকে যে সাব ইউনিট গুলো বাইর হয়, শাখা প্রশাখা গুলো বাইর হয়, এটার নাম কি? ক্যাপসোমিয়া। সাব্বাস। সাব্বাস। তাইলে তোমার যদি কেউ বলে ভাইরাসের গঠন বলো, এই ছবিটা এঁকে তুমি নিচে এই দুইটা কথা লিখতে পারতো না? লিখতে পারবো ভাই। তাহলে ক্যাপসিডের সাব ইউনিট গুলোরে কি বলে বলো? ক্যাপসোমিয়া। ক্যাপসোমিয়া। ওকে, এখন আমারে কেউ বলো তো অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন, অ্যান্টিবডি। এই ভাইরাসের গঠনের মধ্যে কোন জিনিসটা তোমার শরীরে ঢুকলে তোমার শরীর বুঝতে পারবে যে ভাইরাস ঢুকছে? বলতে পারবা?
অ্যান্টিজেন মানে কি বলো না, এগুলো তো তোমাদের বুঝাইছিলি। এই অ্যান্টিজেন মানে কি বলো না, এনিওয়ান, এনিওয়ান। প্রজ্ঞা, অ্যান্টিজেন মানে কি? এনিওয়ান? তোমরা একদম পড়াশোনা করো না রে, ঠিক আছে, তোমরা একদম পড়াশোনা করো না, ঠিক আছে। তোমরা এই যে পড়াশোনা করতেছো না, আমি যে এত সুন্দর করে তোমাদেরকে বায়োলজি সাইডটা চ্যাপ্টার শেষ করাই দিয়েছি, 5 নাম্বার চ্যাপ্টারও শেষই, হ্যাঁ, এটা থেকে সৃজনশীল আনসার করতে পারো। তো তোমরা যে এই যে বায়োলজি খাতাটারে জাদুঘরের মতো মনের জাদুঘরে রেখে দিলাম, হ্যাঁ, এগুলা কি ঠিক? নিজের বিবেককে প্রশ্ন করতো, বড় হইছো এখন, মারামারি কাটাকাটি গাল্লাগাল্লি করে আমি পড়াইতে পারতাম না, ঠিক আছে। পড়ানোর মন মানসিকতা থাকতে হবে, ভালো করার মন মানসিকতা থাকতে হবে, ঠিক আছে, তাইলেই ভালো করতে পারবা লাইফে। আদারওয়াইজ লাইফ কঠিন, মনে রেখো, ঠিক আছে। অ্যান্টিজেন মানে হচ্ছে রোগ জীবাণু, অ্যান্টিজেন মানে হচ্ছে কি, জীবাণু। রোগ জীবাণু। বাইরে বাইরে থেকে তোমার শরীরে যেটা ঢুকে, যা ঢুকুক, এটা ধুলাবালি ঢুকুক, ভাইরাস ঢুকুক, ব্যাকটেরিয়া ঢুকুক, যেসে তা ঢুকুক, এটা কি তা অ্যান্টিজেন। 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 আর এই অ্যান্টিজেন রে তোমার আমার শরীর মারার লেগে কিটা তৈরি হয়, আমার শরীরে কি তৈরি হয়? অ্যান্টিবডি। অ্যান্টিবডি। অ্যান্টিবডি তৈরি হয়। এখন এই অ্যান্টিবডির মধ্যে কি থাকে বলো তো? ইমিউনোগ্লোবিন। এই ইমিউনোগ্লোবিন কয় ধরনের আছে বলো তো, কি বলতে পারবা ইমিউনোগ্লোবিন কয় ধরনের? 5 5 ধরনের। ধরনের। ইমিউনোগ্লোবিন আইজিজি, গ্যামেট পড়ছিলাম মনে আছে? এর মধ্যে লালা রসে আর মায়ের দুধে কোন ইমিউনোগ্লোবিন থাকে? আইজি। জি। প্লাসেন্টা বা অমরা অতিক্রম করতে পারে কোন ইমিউনোগ্লোবিন? আইজিজি। আইজি। আইজিভি। জি। সবচাইতে ছোট ইমিউনোগ্লোবিন কোনটা? আইজিডি। ডি। সবচাইতে দুর্লভ কোনটা বলো, দুর্লভ রেয়ার কোনটা, রেয়ার? আইজিই। আইজি ই। তাইলে এখন তোমার শরীরে ভাইরাস ঢুকছে, এখন ভাইরাসের কোন অংশটা, ভাইরাসের শরীরের কোন অংশটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে? এটা একটা মার্কা মারা এমসিকিউ। এটা হচ্ছে ক্যাপসিড। দেখো ক্যাপসিডের নিচে লেখা আছে অ্যান্টিজেন হিসেবে কাজ করে, পাইছো পিডিএফ এ? হ্যাঁ, পাইছো নি? পাইছি ভাই। এটা একটা মার্কা মারা এমসিকিউ যে ভাইরাসের গঠনে কোন অংশ অ্যান্টিজেন হিসেবে কাজ করে। আনসার কি? ক্যাপসিড। 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 তাইলে তোমারে যদি এখন বলে ভাইরাসের গঠন বলো, তাইলে ভাইরাসের গঠন এই ফিগার দিয়ে লিখতে পারবা? এই ফিগারটা কিসের ফিগার? ভাইরাসের। ভাইরাস ঘর। ভাইরাসের ফিগার। জাস্ট সেন্টারে একটা নিউক্লিক অ্যাসিড দিবা, আর নিউক্লিক অ্যাসিড রে প্রোটেকশন দেওয়ার জন্য একটা প্রোটিনের আবরণ থাকে, এটা কি বলি আমরা? ক্যাপসিড। 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 আর এই ক্যাপসিডের থেকে যে শাখা প্রশাখা গুলো বাইর হয়, এটাকে আমরা কি বলি? ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার। তাইলে এতটুকু পর্যন্ত কি সবাই বলতে পারবা? আর শিওর? বলো তো, ইয়ে বলো তো, কি বলে এটাকে? উম, কারে বলা যায়, কারে বলা যায়? বলো ইয়ে বলো, ওই যে শয়তানটা বলো, শয়তানটার নাম কি জানি বলে গেলাম, প্রজ্ঞা বল, প্রজ্ঞা বলো, ওই শয়তানটারে বলো, এই শয়তান। প্রজ্ঞার নেটে মনে হয় সমস্যা করতেছে। প্রজ্ঞা, শুনতেছো তুমি? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলো। ভাইরাসের গঠনে তার কেন্দ্রের মধ্যে কি থাকবে? হয়তো দেখা হয়, চোখ বন্ধ, চোখ বন্ধ। নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। আর এটারে প্রোটেকশন দেওয়ার লাগি বাইরে কি তার লেয়ার থাকবো? ক্যাপসিড। এই ক্যাপসিড কিটা দিয়ে তৈরি হয়? প্রোটিন। প্রোটিন দিয়ে তৈরি হয়। তুমি দেখা কইরা না, না দেখা কইরা? দেখছি। হ্যাঁ। আর এই ক্যাপসিডটা থেকে আরো কিছু শাখা প্রশাখা বাইর হয়, এগুলারে কি তা কই আমরা? ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়া। তাইলে এতটুকু পর্যন্ত তোমরা ছবি এঁকে লিখতে পারবা? হ্যাঁ, পারবো। ওকে। এখন আমরা আগাই, ঠিক আছে। এখন আমরা, তোমার কিন্তু দেখো, তোমরা কিন্তু কেউ বলো নাই যে ভাইয়া পিডিএফ এর সাথে কিন্তু মিলতেছে না। পিডিএফ এ দেখো ক্যাপসিডের বাইরে আরেকটা আবরণ আছে, খেয়াল করছো? পিডিএফ এ দেখো ক্যাপসিডের বাইরেও আরেকটা আবরণ আছে, হ্যাঁ। এখন তোমারে যদি বলে পরীক্ষায় যে আহ ভাইরাসের গঠন কতটুকু দিবা, জাস্ট এই যে তোমারে যদি বলে ভাইরাসের গঠন, আমার স্ক্রিনে যে ফিগারটা দেখতেছো এতটুকু পর্যন্ত ফিগার দিয়ে দিবা, ওকে?
তোমারে যদি বলে শুধু ভাইরাসের গঠন লেখো, তুমি কি করবা? শুধু একটু এই আমার যে স্ক্রিনের মধ্যে যে ফিগারটা আছে এখন যেটা দেখতেছো, এটাই হচ্ছে ভাইরাসের গঠন। মানে ভাইরাসের গঠন হচ্ছে ক্যাপসুমিয়ার পর্যন্ত, ঠিক আছে? আঁকতে হবে ষড়ভুজ আকৃতির, আমি যেটা আঁকছি এখন। এখন কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে সবার বাইরে আমরা ভাইরাসের গঠন কতটুকু পর্যন্ত আঁকছি, সেন্টারে একটা নিউক্লিক অ্যাসিড দিছি, আর নিউক্লিক অ্যাসিডের সাইডে একটা প্রোটিন আবরণ দিছি। প্রোটিন আবরণটারে কি বলছি? ক্যাপসিড। ক্যাপসিড। ক্যাপসিড, তাইলে এই ক্যাপসিডের এই যে সাব ইউনিট গুলো দিচ্ছি, এটার নাম কি? ক্যাপসুমিয়ার। ক্যাপসুমিয়া, ক্যাপসোমিয়ার। আর সেন্টারে কি থাকে? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক নিউক্লিক অ্যাসিড থাকে। অ্যাসিড। তাহলে ভাইরাসের গঠন বললে এই এতটুকু পর্যন্ত দিবা, ঠিক আছে? এই এতটুকু পর্যন্ত তুমি দিবা। এখন কিছু কিছু স্পেশাল ভাইরাস আছে যেগুলার ক্ষেত্রে এই ক্যাপসোমিয়ারের বাইরেও আরেকটা আবরণ দেখা যায়। এটা কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে, সব ভাইরাসের ক্ষেত্রে। তাইলে এগুলো স্পেশালাইজড একটা ভাইরাস, ঠিক আছে? কিছু পাওয়ারফুল ভাইরাস, যত বেশি আবরণ হবে তার নিউক্লিক অ্যাসিডের প্রোটেকশন তত কি হবে? এই যত বেশি বাইরের দিকে সে প্রোটেকশন দিবে, তার নিউক্লিক অ্যাসিডটা সব তত বেশি কি থাকবে? প্রোটেক্টেড থাকবে না? হ্যাঁ। তাইলে কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে সবার বাইরে একটা বহিস্থ আবরণ দেখা যায়। এই যে সবার বাইরে আমি একটা আবরণ দিলাম, বহিস্থ আবরণ, দেখতেছো? ক্যাপসোমিয়ারেরও বাইরে, সবার বাইরে একটা আবরণ দিলাম। এটার নাম কি রে বলো? বহিস্থ আবরণ। হ্যাঁ, সবার বাইরে আছে, এই জন্য এটার নাম কি? বহিস্থ বহিস্থ আবরণ। আবরণ, বহিস্থ আবরণ। এখন এই বহিস্থ আবরণ কি দিয়ে তৈরি হয়? আগে আমার নর্মাল প্রথম যে আবরণটা ছিল, নিউক্লিক অ্যাসিডের বাইরে প্রথম যে আবরণটা ছিল, সেটা কি দিয়ে তৈরি হয়েছিল? প্রোটিন, প্রোটিন, ওটাকে ক্যাপসিড বলছিল। আর এই বহিস্থ আবরণটা তৈরি হতে লিপিড প্লাস প্রোটিন দিয়ে, লিপিড প্লাস প্রোটিন দিয়ে। প্রোটিন দিয়ে। এই জন্য বহিস্থ আবরণ যুক্ত ভাইরাসের আরেকটা নাম হচ্ছে লিপো ভাইরাস। কি ভাইরাস? লিপোভাইরাস। লিপো বা লাইপো ভাইরাস। কেন লাইপো ভাইরাস? এটা লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি হয়। এই দুইটার একসাথে আমরা বলি লিপোপ্রোটিন। কি বলি? লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন। তাইলে তোমার যদি কেউ জিজ্ঞেস করে যে বহিস্থ আবরণ কি দিয়ে তৈরি হয়, লিপোপ্রোটিন। লিপিড আর প্রোটিন দিয়ে। লিপিড আর প্রোটিন বা লিপোপ্রোটিনও বলতে পারো। এবং এই বহিস্থ আবরণযুক্ত ভাইরাসের আরেকটা নাম কি? লিপোভাইরাস। লিপোভাইরাস। তাইলে তোমারে এটা পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসবেই যে বহিস্থ আবরণযুক্ত ভাইরাসের উদাহরণ বলো আর বহিস্থ আবরণহীন ভাইরাসের উদাহরণ বলো। এখন বহিস্থ আবরণহীন বলতে কতটুকু বলো তো? এই যে এতটুকু। এই ফিগারে বহিস্থ আবরণ আছে? না, না। তাইলে এই ফিগারটা হচ্ছে বহিস্থ আবরণহীন। বহিস্থ আবরণহীন। আবরণহীন। তুমি দেখো ফিগার, এই ফিগারে বহিস্থ আবরণ আছে নি? না। না, না, তাহলে নর্মাল ভাইরাসের গঠনটাই হচ্ছে বহিস্থ আবরণহীন ভাইরাসের ফিগার। এখন তোমার যদি কেউ বলে বহিস্থ আবরণহীন ভাইরাসের এক্সাম্পল বলো, কুটি কুটিস্টা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুইটাই, একটা হচ্ছে টি2 ভাইরাস, আর একটা হচ্ছে, তোমরা পড়ছো এই ভাইরাসের নাম পড়ছো, তামাকের মোজাইক রোগ পড়ছো? তামাকের মোজাইক রোগ। পড়ছি ভাই। হ্যাঁ, তা তামাক মানে কি? টবাকো। আর মোজাইক মানে মোজাইক। আর তামাকের মোজাইক রোগটা যে ভাইরাস দিয়ে, এটার নাম হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। তাইলে এটার ইংলিশ নাম হচ্ছে টিএমভি। কি বললাম? টিএমভি, টোবাকো কি ভাইরাস? ভাইরাস। তাইলে তোমার যদি কেউ বলে বহিস্থ আবরণহীন ভাইরাসের উদাহরণ দাও, তুমি কয়টা উদাহরণ বলবা? দুইটা। দুইটা। কি কি? টি2 ভাইরাস আর টিএমভি। টি2 আর টিএমবি। এর মধ্যে টিএমবি থেকে আরেকটা এমসিকিউ মনে রাখো, এটা পৃথিবীতে আবিষ্কৃত প্রথম ভাইরাস। পৃথিবীতে আবিষ্কৃত প্রথম ভাইরাসের নাম কি? টিএমভি ভাইরাস। ভাইরাস। টিএমবি ভাইরাস। তাহলে তোমার যদি কেউ বলে বহিস্থ আবরণহীন ভাইরাসের উদাহরণ দাও, আনসার কি দিবা? টি2 ভাইরাস, টিএমবি। হ্যাঁ, বহিস্থ আবরণহীন ভাইরাস যদি বলে তাহলে এই দুইটা ভাইরাসের এক্সাম্পল দিবা, টোবাকো মোজাইক ভাইরাস আর হচ্ছে টি2 ভাইরাস। ওকে, বুঝা গেল? এই বুঝছো নি সবাই? বুঝছি ভাই। হ্যাঁ ভাই, বুঝছি। ওকে, এখন যদি তোমার বলে বহিস্থ আবরণ যুক্ত ভাইরাসের উদাহরণ বলো,
লাইপোপ্রোটিন। হ্যাঁ, এখন এটার এক্সাম্পল কিন্তু আমি করি নাই এখন। বহিস্থ, তোমার দুইটাই এক্সাম্পল আসবে পরীক্ষা, একটা হচ্ছে বহিস্থ আবরণহীন ভাইরাসের এক্সাম্পল, আর একটা হচ্ছে বহিস্থ আবরণ যুক্ত ভাইরাসের উদাহরণ। তাহলে বহিস্থ আবরণ যার থাকে এই ভাইরাসটা বেশি শক্তিশালী না কম শক্তিশালী? বেশি শক্তি। বেশি শক্তিশালী, কারণ তারে মারতে গেলে সবার আগে বহিস্থ আবরণ ভাঙতে হবে, তারপরে ক্যাপসোমিয়ার ভাঙতে হবে, তারপরে ক্যাপসিড ভাঙতে হবে, ভাঙে এরপরে গিয়ে তারা নিউক্লিক অ্যাসিডটারে নষ্ট করতে হবে। তাহলে বহিস্থ আবরণযুক্ত ভাইরাস বেসিক্যালি কি? অনেক পাওয়ারফুল ভাইরাস এবং অনেক স্পেশালাইজড ভাইরাস। এটা সব ভাইরাসের মধ্যে থাকে না। সব ভাইরাসের নর্মাল গঠন কোনটা? এই যে এটা। সব ভাইরাসের নর্মাল গঠন জাস্ট ক্যাপসোমিয়ার পর্যন্ত। সব ভাইরাসের ক্ষেত্রে এই এতটুকু পর্যন্তই থাকে, ঠিক আছে। আর কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে বহিস্থ আবরণ দেখা যায়, যেটা লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি, এটা আমরা বলি লাইপোপ্রোটিন। এবং বহিস্থ আবরণযুক্ত ভাইরাসের আরেকটা নাম কি? ভাইরাস, লিপো লাইপোভাইরাস। লাইপোভাইরাস। এখন এটার এক্সাম্পল মাস্ট আমি কালকে জিজ্ঞেস করবো এক্সাম্পল। এখন আমারে বলো, পৃথিবীতে এমন একটা ভাইরাসের নাম বলো যেটা হইলে মানুষ 100% মরে যায়, বাঁচার কোনো উপায় নেই, বলো। বলো না। হুম, এক গর্দবের দল, তোমাদের সামনে পিডিএফ আছে, পিডিএফ দেখেও তো তোমরা কইতে পারো। বলো। এইচআইভি ভাই, এইচআইভি ভাইরাস দিয়ে কি রোগ হয়? এইডস রোগ এইডস হয়। হয়। এইডস হইলে কোনো রোগীরা দেখছো নি বাঁচতে আজ পর্যন্ত? না ভাই, না, তাইলে বহিস্থ আবরণযুক্ত ভাইরাসের এক্সাম্পল কি? এইচআইভি। এইচআইভি। সাথে 2019 সালে লকডাউনে বসেছিল 2 বছর, কি কোন ভাইরাসের জন্য? করোনা ভাইরাস। করোনা ভাইরাসের জন্য। তাইলে বহিস্থ আবরণযুক্ত ভাইরাসের এক্সাম্পল কয়টা? দুইটা, দুইটা। কি কি? এইচআইভি আর করোনা ভাইরাস। এইচআইভি আর করোনা। সাথে সাথে এই এইচআইভির এইচ দিয়ে মনে রাখবো আরেকটা ভাইরাসের নাম, সেটার নাম হচ্ছে হারপিস। সেটার নাম কি? হারপিস, আর আই দিয়ে মনে রাখবো আরেকটা ভাইরাসের নাম, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। সেটার নাম কি? ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা। তাইলে বহিস্থ আবরণযুক্ত ভাইরাসের এক্সাম্পল কতটা হইলো? 4টা। এইচআইভি একটা, করোনা একটা, আর এইচআইভি যদি তুমি মনে রাখতে পারো, এইচআইভির এইচ দিয়ে কি মনে রাখবা? হারপিস, হারপিস। আর এইচআইভির আই দিয়ে কি মনে রাখবা? ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা। তাইলে এখন যদি তোমার কেউ বলে যে বলো তো বহিস্থ আবরণযুক্ত ভাইরাসের উদাহরণ কি, আনসার কি বলবা? এইচআইভি, করোনা। এইচআইভি, এইচআইভি প্লাস এইচআইভি, করোনা, এইচআইভির এইচ দিয়ে হারপিস, আই দিয়ে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা। তাইলে বহিস্থ আবরণযুক্ত ভাইরাস বা লাইপো ভাইরাসের উদাহরণ কয়টা? চারটা, 4টা। আর তোমার যদি কেউ বলে বহিস্থ আবরণ বিহীন ভাইরাসের উদাহরণ বলো। দুইটা, কিটু দুইটা। ভাইরাস আর ভাইরাস আর টিএমভি ভাইরাস। ভাইরাস। খোদার কসম, দেখো তো পিডিএফ এর এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? কি ভাই? শিওর? দেখো, অফলাইন থেকে কিন্তু অনলাইনে এফোর্ট বেশি লাগতেছে, এফোর্ট কিন্তু বেশি লাগতেছে। একটা কথা আরো বেশি বারবার বলতেছি, কারণ আমার মাইন্ডে একটাই খেলা করতেছে যে কি জানি কি ছুটটা যায়, এই জন্য বারবার 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 একটা কথা বলতেছি। বাট তোমরা আমার কথা তো বুঝতেছো। আমি যে লিখতেছি স্ক্রিনের মধ্যে, একবারও মনে হচ্ছে যে আমি এটা খাতায় লিখতেছি না? পুরা খাতার মতো লিখতেছি, পুরা খাতার মতো। ঠিক আছে, তুমি খালি পিডিএফটা চোখে দেখে খালি মিলাইবা তুমি কথা বুঝছো কিনা, আর তুমি পরে আস্তে ধীরে ফইরা তুমি এটা লেকচার তুলে ফেলবা। ঠিক আছে, লেকচার তুলতে লেট করো না। এই যে এখন পড়তেছো, হাজমা হাজমা পড়তেছো, লেকচার তুমি তুলে ফেলবা এখন। যেভাবে যেখানে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি ভিডিও দিয়ে দিব একটু পরেই, গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, তাইলে এতটুকু পর্যন্ত সবাই বুঝছো? আচ্ছা, তাইলে এর পরের টপিক কি বলো তো? বৃদ্ধি অনুযায়ী ভাইরাসের শ্রেণীবিন্যাস। ইয়েস, এর পরের ইয়ে হচ্ছে আকৃতি অনুযায়ী ভাইরাসের শ্রেণীবিন্যাস। এটা থেকে অ্যাডমিশনে এমসিকিউ আসবেই। আকৃতি অনুযায়ী ভাইরাসের শ্রেণীবিন্যাস শুধু কি পড়বো আমরা? নাম প্লাস উদাহরণ। এটা মোস্ট হট টপিক, মোস্ট হট টপিক এমসিকিউ অ্যাডমিশন। পরীক্ষায় যদি এখান থেকে এমসিকিউ না পাও, আমারে আইসা তোমরা কানে ধরে উঠবস করায়, আমি তাতেও রাজি আছি। তোমরা যদি কেউ আয়া ভাই আপনারা যদি সর দিতাম যে আপনার কথা অনুযায়ী আইছে না এখান থেকে, ঠিক আছে,
আপনারা মারতাম, তাও সম্ভব যদি এমসিকিউ না পাও। তোমার জীবদ্দশায় তুমি এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, সব জায়গায় তুমি কি পাবা? আকৃতি অনুযায়ী ভাইরাসের শ্রেণীবিন্যাসের শুধু নাম আর উদাহরণের এমসিকিউ পাবা। তাইলে এটা কিন্তু হট টপিক। তোমরা কি আমার কথা বুঝতেছো? জি ভাই, বুঝেন। ওকে, আমরা এই জিনিসটা পড়বো দুইটা দুইটা করে। কয়টা কয়টা করে পড়বো? দুইটা 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 করে। দুইটা দুইটা করে পড়ে, হ্যাঁ, লক কি মেয়েদের মতো দুইটা দুইটা করে পড়ে ফেলবা। দেখো আমার স্ক্রিনের মধ্যে প্রথম 1 নাম্বার লিখলাম আর ডান এইদিকে লিখলাম 2 নাম্বার। প্রথম যেটা ওইটা হচ্ছে, বলো তো প্রথমটা কি বলো তো পিডিএফ দেখে? দণ্ডকার। দণ্ডাকৃতি বা দণ্ডাকার। এখন দণ্ডাকার মানে বুঝো তো লাঠির মতো। হ্যাঁ, ভাইরাসটা দেখতে কিসের মতো? লাঠির মতো। লাঠি। লাঠির মতো। আর 2 নাম্বারটা কি তা হোসেন? গোলাকার। 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 গোলাকার ভাইরাস। ঠিক আছে, এটা গুলের মতো। ঠিক আছে, এটা হচ্ছে গোলাকার। ওকে, তাইলে দণ্ডাকার ভাইরাস পড়তে গেলে আমার কি লাগবে বলো তো? নাম। নাম বললাম, তাইলে প্রথমটার নাম কি বললাম? দণ্ডাকার। 2 নাম্বারটা কি বললাম? গোলাকার। গোলাকার। আমরা দুইটা দুইটা করে পড়বো, বারবার বলতেছি আমরা দুইটা দুইটা করে পড়বো, এর বেশি পড়বো না। কিন্তু সিরিয়াল ব্রেক করা যাবে না। আমার নোটে যেভাবে আছে আমি যেভাবে পড়াই দিচ্ছি ওইভাবে পড়বা, তাইলে দেখবে ইজি হয়ে গেছে। দণ্ডাকৃতি ভাইরাস। এখন তোমরা মেডিকেলে কে পড়তে চাও? মেডিকেলে কে পড়তে চাও? এনিওয়ান? ভাই হ্যাঁ, মেডিকেলে কে পড়তে চাও? মেডিকেলে কে পড়তে চাও? ভাই আমার ইচ্ছা আছে ভাই। নেক্সট দিন মানে আমি আগামী আহ সপ্তাহের রবিবারে আসবো, মোটামুটি 5 দিন থাকবো। হ্যাঁ, ছুটি টুটি ম্যানেজ করতেছি দেখি। ওই 5 দিন তো 2 বেলা করে পড়াবোই। হ্যাঁ, এবং ওই 5 দিন সবাইরে নিয়ে একটা জায়গায় ট্রিট দিব। এই ট্রিটের মধ্যে প্রথা থাকবে না। ঠিক আছে, এই ট্রিটের মধ্যে প্রথা থাকবে না। এই ট্রিট আমি দিবই দিব, এটা বাসায় না খাওয়াই আর তোমরা লইয়া গিয়া খাওয়াই, খাওয়াই মুই, কিন্তু এই ট্রিটের মধ্যে খেয়ে থাকতে পারতো না। প্রথা থাকতো না। প্রথা থাকতে পারতো না কেন? কিতার লাগি থাকতো না কোথায়? মেডিকেলে ভাই মেডিকেলে মেডিকেল পড়বো। ভর্তি করি। মেডিকেল ভর্তি করে। ঠিক আছে, কারণ ভাই আমি তোমার, কইলে তো ভাই পড়া হয়ে যায় না। হ্যাঁ, ভাই কইলে তো আর পড়া হয়ে যায় না মেডিকেলও। না তোমার ইচ্ছা আমি আছে। তো আমি যে তোমরা 3-4 মাস পরে আইলাম, 2 মাস পরে আইলাম, তোমরা আমি কত ডিসকারেজ করলাম। আমি আজ পর্যন্ত একদিনও তোমরা এনকারেজ করছি মেডিকেল পড়ার লাগি? আমি সবাই ডিসকারেজ করি। ঠিক আছে, এত ডিসকারেজমেন্টের পরে আমার সব স্টুডেন্টরা একটা কেউ হইলো না মেডিকেল পড়ার ইচ্ছা আছে, একমাত্র তোমার ইচ্ছা আছে। তোমার আমি খাওয়াইতাম না বাবা, তোমার বাদ। ঠিক আছে, আমরা ট্রিট দিব, আমরা খাওয়া দাওয়া করবো, কম খাই বেশি খাই, কিন্তু প্রথা এই জায়গা থেকে বাদ। তাইলে মেডিকেলে পরীক্ষা দিতে গেলে একটা অ্যাডমিশন টেস্ট হয়। এই টেস্টের নাম কি? মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এই টেস্টের নাম কি? মেডিকেল। মেডিকেল। মেডিকেল টেস্ট। অ্যাডমিশন এখন এই টেস্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমি যদি শর্টকাটে লিখি তাহলে কিভাবে লিখবো? এমএটি। এম এ টি। তাহলে দণ্ডাকারের এক্সাম্পল কি? ম্যাট। ম্যাটের এম দিয়ে মনে রাখবা মামস। হোয়াট ইজ মামস? এনিওয়ান বলো তো, মামস কি? বলো, পরিবারকে পড়াইছি, মামস কি? আরে বাচ্চাদের যে এক সাইড ফুলি যায়, ছবিও দেখাইছিলাম তোমরা রে। না, ওই যে বাচ্চাদের যে এই সাইড ফুলি যায় বা এই সাইড ফুলি যায়, মুখের এই সাইড ফুলি যায়, এটার নাম কি তা? মামস মামস। গ্ল্যান্ডের প্রদাহ। ইয়েস, প্যারোটিড গ্ল্যান্ডের প্রদাহ। প্যারোটিড গ্ল্যান্ডের প্রদাহকে আমরা মামস বলি। তাহলে মামস হয় কোন ভাইরাস দিয়ে? মামস ভাইরাস দিয়ে। মামস হয়, মামস রোগটা হয় যেটা দিয়ে, এটার নাম হচ্ছে মামস ভাইরাস। তো তাইলে মামস দেখতে কোন আকৃতির হবে? দণ্ডাকার। দণ্ডাকৃতির। তাহলে মামস। তারপরে টি দিয়ে আমরা একটু আগে পড়ে আসছি, পৃথিবীতে আবিষ্কৃত প্রথম ভাইরাস কোনটা? টোবাকো। টিবি। টোবাকো মোজাইক ভাইরাস। ভাইরাস, এটাও আছে। আর এ দিয়ে হচ্ছে আলফা মোজাইক ভাইরাস। এ দিয়ে কি? আলফা মোজাইক ভাইরাস। আলফা মোজাইক ভাইরাস। মোজাইক ভাইরাস। তাহলে এটা কি মনে রাখার জন্য প্যারা না খাওয়া লাগবে? তুমি একবার ইজিলি মনে রাখো। এমএটি, ম্যাট। ম্যাটের এম দিয়ে হচ্ছে মামস,
হ্যাঁ, এ দিয়ে হচ্ছে আলফা মোজাইক, টি দিয়ে হচ্ছে টবাকো মোজাইক। শেষ। পারবা? তাহলে দণ্ডাকৃতি ভাইরাসের এক্সাম্পল কি বলতো? ম্যাট, ম্যাট। ম্যাটের এম মাম্পস দিয়ে আলফা আর টোবাকো মাম্পস, মাম্পস হলো আলফা মোজাইকো ভাইরাস, টবাকো টবাকো ভাইরাস, মোজাইক ভাইরাস। ভাইরাস, মোজাইক পৃথিবীতে আবিষ্কৃত প্রথম ভাইরাসের নাম কি? টোবাকো মোজাইক ভাইরাস। মোজাইক ভাইরাস। টবাকো মোজাইক ভাইরাস। পৃথিবীতে আবিষ্কৃত প্রথম ভাইরাস হচ্ছে টবাকো মোজাইক। এখন তোমাকে যদি কেউ বলে টবাকো মোজাইক ভাইরাস দেখতে কিরকম, আনসার কি দিবা? দণ্ডাকার। দণ্ডাকার। এখান দণ্ডাকার। থেকে কমন প্রশ্ন আমি কি বলি? কমন প্রশ্ন হচ্ছে নিচের কোনটি দণ্ডাকৃতি ভাইরাসের উদাহরণ বা উদাহরণ নয়, এরকম প্রশ্ন আসবে। নিচের কোনটি গোলাকৃতি ভাইরাসের উদাহরণ বা উদাহরণ নয়, এরকম প্রশ্ন আসবে। ঠিক আছে? ওকে। তারপরে আসো গোলাকার। গোলাকারের ট্রিক্স হচ্ছে হি প্লেজ ইন টিম ঢাকা। পাইছো? হি প্লেজ ইন কি? টিম ঢাকা। টিম ঢাকা। এই হি এর এইচ দিয়ে হচ্ছে এইচআইভি। এই পাইছো? পি দিয়ে প্লেজের পি দিয়ে হচ্ছে, বলো কোনটা? পোলিও। পোলিও। এখন পোলিও বাংলাদেশে কোনো পোলিও রোগী আছে? না। বা তোমার যদি কেউ বলে বাংলাদেশ থেকে এমন একটা রোগের নাম বলো যে এটা সমূলে উৎপাটন হয়ে গেছে, মানে আর নাই, এই দেশের মধ্যে নাই, আনসার কি হবে? পোলিও। পোলিও পোলিও। জাস্ট বিকজ অফ কিসের জন্য? ওই যে সকাল আগে আমরা পোলিওর গিয়া ক্যাপসুল খাইতাম না? ক্যাপসুল খাইছি না ছোটবেলা? টিকা দিন বাসার আশপাশে যে যাইতে গিয়া পোলিওর ক্যাপসুল খাইছো নি তোমরা? হ্যাঁ। হ্যাঁ। এই লেগে এই যে আমার সরকার, দেশের সরকার এই ভ্যাকসিনটা একেবারে বাংলাদেশের রিমোট লেভেল পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। হ্যাঁ, এবং বাংলাদেশ থেকে পোলিও রোগী 1995 সাল থেকে ইরাডিকেটেড, মানে সমূলে উৎপাটন হয়ে গেছে। একটা পোলিও রোগীও নাই বাংলাদেশে। কিন্তু একটা সময় ছিল মানুষের পোলিও হইলে কি হইতো বলতে পারবা কেউ? বলো। পোলিও মরে যাইতেন ভাই। পোলিও হইলে মানুষের হাত পা বেঁকে যাইতো, হ্যাঁ, অঙ্গহানি হইতো, পা বেঁকে যাইতো, হ্যাঁ, অনেক সমস্যা হইতো পোলিও হইলে। এই ধরনের রুগী আর নাই বাংলাদেশে, জাস্ট বিকজ অফ ভ্যাকসিনেশন। এই যে এখন হাম হচ্ছে, হামের কারণ কেন? কেন হাম হচ্ছে বলো তো? এই যে হাম হচ্ছে এখন বাচ্চাদের, এই বাচ্চাগুলোর দোষ কি বলো তো? এই বাচ্চাগুলোর দোষ কি? হাম তো বাংলাদেশে ছিলই না। হাম এখন কোত্থেকে আসলো? এই যে আমরা হসপিটালে যাই প্রত্যেক দিন, এত এত হামের রুগী, হ্যাঁ, পুরো করোনার মতো এখন অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, এই দোষটা কার? হ্যাঁ, হামের টিকা তো অ্যাভেলেবেল ছিল। হামের টিকা প্রত্যেকটা বাচ্চা নিছে। হ্যাঁ। এখন এই যে হামটা হচ্ছে কিসের জন্য হচ্ছে? প্রথম কথা, এক হচ্ছে তোমাদের ওই যে, হ্যাঁ, জেন জেডের যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, হ্যাঁ, তোমরা যারা সরকারে বসাইছিলা, হ্যাঁ, তোমরা তো জেন জেড, হ্যাঁ, তারা হামের টিকা দেয় নাই, প্রথম কথা। আর কিছু, হ্যাঁ, অশিক্ষিত মূর্খ বাঙালি কিছু মানুষ আছে যেগুলোর কোনো শিক্ষা দীক্ষা নাই, যেগুলা, ঠিক আছে, মানুষে বলে, হ্যাঁ, মানুষের মধ্যে একটা সামাজিক সচেতনতা সৃষ্টি করে যে হ্যাঁ টিকা মুকা দেওয়া লাগবে না, দিলে টিকা দিলে বুঝি মানুষ অসুস্থ হয়ে যায়, ঠিক আছে, টিকা দিলে মানুষ মরে যায়। হ্যাঁ, কিছু অশিক্ষিত জাতি আছে দেখবে, হ্যাঁ, যারা টিকার বিরুদ্ধে। তো এখন এখন খাও মারাটা, খাও, খাইলাই নি এখন মারাটা। এই যে কত বাচ্চা এখন মারা যাচ্ছে, এই দায়ভার কার? আমরা কিন্তু যাচ্ছি না, আমাদের শ্রীমঙ্গল শহর অনেক ডেভেলপড, ঠিক আছে। এই যে আমাদের আহ, যত রিমোট গ্রাম আছে, হ্যাঁ, যত রিমোট অঞ্চলের মানুষজন আছে, ওইখানে মানুষজন ছড়ায়, হ্যাঁ, ওইখানে কিছু ধর্মীয় বক্তাবৃন্দ আছে, তারা বলে যে ভাইরাসের এই টিকা কোনো দেওয়া লাগবে না, টিকা নাকি দিলে নাকি মানুষ মারা যায়, টিকা নাকি খারাপ জিনিস, ঠিক আছে। এখন লও ঠেলা, এই যে এত সব বাচ্চা মারা যাচ্ছে, হ্যাঁ, এটার দায়ভার কে নিবে? এটার দায়ভার বাঙালি জনগণ নিবে, এবং বাঙালি জনগণ যে মারা যাচ্ছে, হ্যাঁ, এটা আমি খুব খুশি। হ্যাঁ, আমার তো আর এখন এমনি তো মায়া দরদ নাই, হ্যাঁ, বাচ্চাদের দিকে তাকাইলে মায়া দরদ হয়। বাচ্চাটা সাফার করতেছে জাস্ট বিকজ অফ টিকার জন্য। একটা টিকা নিত 9 মাসে একটা আর 15 মাসে একটা, আজকে এই হাম হয় না। হ্যাঁ, এখন তুমি দেখো উসমানীতে গিয়ে শত শত হামের রোগী, ঢাকায় শত শত হামের রোগী, সিলেট শামসুদ্দিন হাসপাতালে শত শত হামের রোগী, মানে হামের জন্য পুরো ডেডিকেটেড করে দিচ্ছে হসপিটাল। বাচ্চাদের জায়গা হচ্ছে না, হাম এত র্যাপিডলি ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে। এই দায়ভারটা কার নিবে? হামের কিন্তু কোনো চিকিৎসা নেই। হামের চিকিৎসা কি? সে নিউট্রিশনাল ফুড ফুড খাবে। হাম যদি হয় নর্মাল, তার কি হবে? মুখ থেকে র্যাশ শুরু হবে, জ্বর থাকবে,
হ্যাঁ, কাশি টাশি থাকবে। আর মেইনলি যেটা সমস্যা হয় সেটা হচ্ছে হামের কোনো চিকিৎসা কিন্তু নেই। জ্বর হইলে তারা নাপা খাওয়াবা। হ্যাঁ, মেইনলি চিকিৎসা হচ্ছে তাদের নিউট্রিশনাস ফুড খাওয়াইতে হবে, যেমন শাকসবজি, ফলমূল, লাল শাক, হ্যাঁ, যেগুলোতে ভিটামিন এ আছে, গাজর আছে, ওইগুলা খাওয়াইতে হবে। ঠিক আছে। হামের কিন্তু আলাদা কোনো চিকিৎসা নাই, এবং সে তার বডির ইমিউনিটি দিয়ে সে রিকভার করবে। কিন্তু এই জিনিসটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমাদের শরীরে ভিটামিন এ এর ঘাটতি থাকেই যায়। সো এই দ্যাটস ওয়াই এত মানুষজন হামের কমপ্লিকেশন কি? হামের কমপ্লিকেশন হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস। ডিস্ট্রেস হয়ে সে তার লাংস ফেল করবে এবং আলটিমেটলি সে মারা যাবে। ঠিক আছে, যেটা হচ্ছে এখন। তাইলে আমরা অনেক কথা বলে ফেললাম মিজেলস নিয়ে, হাম, পোলিও নিয়ে, পোলিও থেকে হামে গেলাম। ইন দিয়ে কিছু নাই, ইন দিয়ে কিচ্ছু নাই। টিমে টি দিয়ে হচ্ছে আমরা একটা পড়ছিলাম, টিএমবি পড়ছিলাম না? হ্যাঁ, এটা আরেক, টিআইবি। হ্যাঁ, এখান থেকে পড়বো টিআইবি, জাস্ট এম এর বদলে কি বসাবো? আই। আই বসাবো। আর ঢাকাতে এখন কি চলে? ডেঙ্গু। ডেঙ্গু। তাহলে ডেঙ্গু ভাইরাস। তাহলে কি ভাইরাস? ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু ভাইরাস। তাহলে গোলাকার ভাইরাসের এক্সাম্পল কি? এইচআইভি, পোলিও, টিআইবি, ডেঙ্গু। পোলিও, এইচআইভি, টিআইভি। পোলিও, টিআইভি, ডেঙ্গু। ডেঙ্গু। তাহলে এই দুইটার নামার উদাহরণ সবাই পারবা? পারবা। এখন শোনো, টিআইবি তুমি বললেই হবে। হ্যাঁ, টিআইবি তুমি বললেই হবে। টিআইবির ফুল মিনিং যে পারবা হে পড়বা, যে পারবা না হেতে পড়ার দরকার নাই, আমি জিগাইতাম না। কিন্তু যে পড়তে চাও তার জন্য টিআইবির ফুল মিনিংটা একটু শিখাই দেই আমি। এখন মনে করো আমরা আজকে যেহেতু প্রজ্ঞারে আমরা ধরছি, তাহলে প্রজ্ঞারে দিয়ে শুরু করি। প্রজ্ঞা কোথায় আসি কি? আসো? এখন মনে করো প্রজ্ঞার বয়স কত এখন? 18। 18 হয়ে গেছো? ঠিক আছে, কনগ্রাচুলেশন, তোমরা বিয়ার বয়স লাভ করেছো। ঠিক আছে। আচ্ছা, এখন মনে করো প্রজ্ঞা 18 হয়ে গেছে, এখন প্রজ্ঞা বিয়া করলো। প্রজ্ঞা কিতা করলো? বিয়া বিয়া করছে। বিয়া করছে। এখন তাই 30 বছর মনে করো প্রজ্ঞার বিয়া হইছে। এখন প্রজ্ঞার ঘরে বাচ্চা হইছে 3টা। কয়টা হইছে? তিনটা। 3টা বাচ্চা হইছে, এবং 3টাই ফুলা বাচ্চা। 3টাই কিতা বাচ্চা? ওয়া। ফুলা বাচ্চা। ফুলা বাচ্চা বেশি শয়তান হয় না ফুরিন বাচ্চা বেশি শয়তান হয়? ওয়া ছেলে বাচ্চা। ছেলে সবাই। বাচ্চা। তখন তুমি চিন্তা করো, একটা ফুলারে বাসাত রাখতে গেলেই মায়ের অবস্থা খারাপ হয়ে যায়। প্রজ্ঞার কয়টা ফুলা? তিনটা। তো প্রজ্ঞার অবস্থা কি হইব? না, শেষ। তাইরে হারা দিন কিতা করবো? ইরিটেট করবো। তাইরে হারা দিন জ্বালাইবো। জ্বালানি মানে তো ইরিটেট করে না নি? হ্যাঁ। তাইলে প্রজ্ঞারে বিয়া দিলাম, প্রজ্ঞার বাচ্চা কয়টা হইলো? তিনটা। 3টা, এবং 3টাই কি বাচ্চা? ছেলে। ছেলে বাচ্চা। ছেলেরে আমরা সিলেটি ভাষায় কিতা কই? ওয়া। ফুলা, ফুয়া বা ফুলা হই। ঠিক আছে। তাইলে প্রজ্ঞার বাচ্চা কয়টা? তিনটা। 3টা। আমরা মনো মানে কি জানি? মনো মানে এক। মনো মানে কি? এক। এক। ডাই মানে কি? দুই। 2। আর ট্রাই মানে তিন। 3। তাহলে প্রজ্ঞার বাচ্চা কয়টা বলছিলাম? তিনটা। 3টা। তাহলে ট্রাই। আর কি বাচ্চা বলছিলাম? ছেলে। ছেলে। আর ছেলেরে ইংলিশে আমরা সিলেটি ভাষায় কিতা কই? পোলা। পোলা। তাইলে ট্রাই পোলা। টি দিয়ে কি? ট্রাইপোলা। ট্রাই পোলা। আর প্রজ্ঞারে কি করতেছে? ইরিটেট করতেছে। ইরিটেট করতেছে, যদিও ইরিটেট। আর টি, টি দিয়ে ট্রাইপুলা, আই দিয়ে ইরিটেট, আর ভি দিয়ে ভাইরাস। তাইলে এটার ফুল মিনিং কি? ট্রাইপোলা ইরিটেট ভাইরাস। ইরিটেট ভাইরাস। আসলে ইরিটেট না, ইরিটেট থেকে আমরা মনে রাখি ইরিডিসেন্ট ভাইরাস। ইরি ডিসেন্ট ভাইরাস। দরকার নাই, তোমার শিকারই দরকার নাই, এটা নাইস টু নো। যে পড়তে যাও সে পড়বা। টিআইবির ফুল মিনিং কি? ট্রিপোলা। ইরিডিসেন্ট ভাইরাস। তোমার কিচ্ছু মনে রাখা লাগতো না, এটা যদি ফুল মিনিং দেয়ও তোমার অপশন দেখে তো চিনতে চিনতে পারবা। 3টা ফুলা যখন, ট্রাইপুলা যখন দেখতে লাইবা, তখন কি তুমি চিনতে পারতো না? তখনই তো সবার প্রজ্ঞার কথা মনে হয়ে যাবে। এবং প্রজ্ঞার যদি বিয়ে হওয়ার পরে কোনোদিন 3টা ছেলে বাচ্চা হয়ে যায়, তাইলে সে অবশ্যই আমারে কোনো না কোনো দিন সে মনে করবে যে ভাই আমার একদিন ক্লাসের মধ্যে কইছিলাম 3টা পোলা বাচ্চা হইব। ঠিক আছে। যদিও প্রজ্ঞার উপরে ডিপেন্ড করবে না পোলা বাচ্চা হবে নাকি মেয়ে বাচ্চা, এটা ডিপেন্ড করে কার উপরে? ছেলেদের উপরে। ঠিক আছে। এখনো অনেক মানুষজন আছে, ঠিক আছে, এখনো যে আমরা মেডিকেলে যাই, হ্যাঁ, এখনো গ্রামে গঞ্জের যে মানুষগুলো আসে, মেয়ে বাচ্চা হইলে নিতে চায় না, মেরে ফেলতে চায়। ঠিক আছে, তুমি কই আছো এখনো? আমরা এখনো অন্ধকারে ডুবে আছি, বুঝছো? আল্ট্রাসোনোগ্রাফি করায়া বলে এটা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা, যদি দেখে মেয়ে বাচ্চা, বাস মাইরা লান নিতাম।
ঠিক আছে, দ্যাটস দ্য হার্শ রিয়েলিটি। তুমি মেডিকেল সেক্টরে আসলে কিছু জিনিস পাওয়া যেগুলা বাংলাদেশের খুবই কনসার্নিং বিষয়। আমরা কিন্তু শিক্ষিত জাতি না, আমরা কিন্তু মূর্খ জাতি এবং অশিক্ষিত জাতি। আমাদের শিক্ষার হার অনলি 10%। হ্যাঁ, এই যে আমরা তোমরা পড়াশোনা করতেছি, অনলি 10% মানুষজন আশেপাশে যা দেখতেছো, আর বাকি সব হলো গিয়ে কিতাব মূর্খ। ঠিক আছে, এখনো মেয়েদেরকে উম, মেয়ে বাচ্চা হওয়ার জন্য নারীদেরকেই দায়ী করা হয় রিমোট অঞ্চলগুলোতে। তুমি কই আছো? এগুলো তুমি যদি কোনোদিন ডাক্তার হও, হ্যাঁ, এই হার্শ রিয়েলিটি গুলো চোখের সামনে আসবে, কিন্তু কিচ্ছু করার নাই। জীবন এরকমই যাচ্ছে। হ্যাঁ, আমাদের সোশিয়াল স্টিগমা গুলো এমন ভাবে ডেভেলপ করছে, আমরা এমন ভাবে সোশিয়াল স্টিগমা গুলো ক্রিয়েট করছি। ঠিক আছে, এগুলা দিয়ে একটা জাতি কোনো সময় উন্নত হইতে পারে না। যারা আমার ক্লাসে, এই যে ক্লাসের মধ্যে যে 8 জন 9 জন মানুষ আছে, যারা উন্নত মন মানসিকতার মানুষ, যারা মনের দিক থেকে একটু লিমিটলেস ভাবে চিন্তা করতে চাও, একটু স্বাধীনভাবে চিন্তা করতে চাও, তারা অবশ্যই এই দেশ ছেড়ে চলে যাবা। ঠিক আছে, যদি একটু ভালোভাবে বাঁচতে চাও, টক্সিসিটির মধ্যে না থেকে বাঁচতে চাও, ঠিক আছে, অ্যাটলিস্ট তোমার একটু জ্বালাইতো না, তাহলে অবশ্যই বাইরে চলে যাওয়ার ডিসিশন নিবা। এটা অ্যাডমিশন টেডমিশন গুল্লি মারো, পয়সা টয়সা থাকলে, ঠিক আছে, বেশি না, 15 থেকে 20 লাখ টাকা আঙ্কেলের বলো যে একটু ম্যানেজ করার জন্য। তুমি একটা দিন আমারে বলবা যে তুমি, আমি জানি না তোমার সাথে আমার দেখা হবে কিনা কোনোদিন, ঠিক আছে, কারোর সাথে আর কারো কোনোদিন দেখা হয় না, কারো কথা কারো মনেও থাকে না, হয়তো কোনো দরকারে অনেক সময় মনে পড়ে। ঠিক আছে, বাট ভাইয়ের কথাটা একদিন হয়তো মনে রাখবা যে ভাই হয়তো বলছিল 5 বছর আগে, আজকে 5 বছর পরে লাইফ চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, না আমার অনেক স্টুডেন্টকে পড়াইছি, ঠিক আছে, কেউ দরকার ছাড়া আজ পর্যন্ত একটা দিন মেসেজ দিয়ে জিগায় নাই ভাই কি তো অবস্থা, ভালো আসেননি আপনি, আপনার লগে তো অনেক জিনিস দেখা হয় না। যেই বা যারা মেসেজ দেয়, কোনো না কোনো দরকারে মেসেজ দেয়। ঠিক আছে, কোনো না কোনো দরকারে মেসেজ দেয় যে এটা লাগবে ওইটা লাগবে, আমার এটা হয়েছে ওইটা হয়েছে, কোনো না কোনো দরকারে মেসেজ দেয়। ঠিক আছে, বাট আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট পাইলাম না যে এমনিতেই আমার জিজ্ঞেস করতেছে কি অবস্থা ভাই, আপনারা তো অনেকদিন এসে দেখি না, আপনার সাথে অনেকদিন এসে কথা হয় না। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে রেয়ার, আর এই জিনিসগুলো আমি আসলে এক্সপেক্টও করি না তোমাদের কাছ থেকে। এটাই লাইফের নিয়ম, সবাই আমরা বিজি হয়ে যাই, আর কারোর সাথে কারো কানেকশন থাকে না। ঠিক আছে, তোমাদের সাথে হয়তো আরো কিছুদিন পরে কানেকশন থাকবে না। ঠিক আছে, বাট হয়তো রাস্তা দিয়ে হাঁটতে গেলে হয়তো অনেক সময় দেখা হবে। ঠিক আছে, কথা হবে। ব্যাপারটা এরকমই, চোখের পলকে সময় চলে যাবে, এটাই বাস্তবতা। যাই হোক, তাইলে গোলাকার আর দণ্ডাকার ভাইরাসের এক্সাম্পল পারা যাবে। ওকে, তারপরে 3 নাম্বারটা কিন্তু খুবই ইজি। 3 নাম্বারটা কিন্তু খুবই ইজি। ঠিক আছে, 3 নাম্বারটাতে আমরা আসি। 3 নাম্বারটাতে 3 আর 4 একসাথে পড়বো, এর মধ্যে 3 পড়াই লাগবে না। 3-এর মধ্যে একটা আছে, দেখো 3-এরটা কি বলতো? ঘনক আকৃতি। অন্য হ্যাঁ, ঘন কাজ আকার। ঘনক্ষেত্রাকার বা ঘনক আকৃতি। ঠিক আছে, আর 4 নাম্বারটা কি বলতো? ব্যাঙাচি আকৃতি। ব্যাঙাচি আকৃতি। ব্যাঙাচি। ব্যাঙাচিটা পড়াই লাগবে না, নাইস টু নো, এটা একবারে ইজি। ব্যাঙাচির এক্সাম্পল হচ্ছে T2, T4, T4 T6 T6, খুব ইজি। তাহলে ব্যাঙাচি আকৃতির ভাইরাসের এক্সাম্পল কি? T2 T4 এরকম থাকবে ব্যাঙাচি। হ্যাঁ, ওই যে নর্দমার মধ্যে যে ব্যাঙের যে বাচ্চাগুলা দেহ প্রথম অবস্থায় এরকম থাকবে ব্যাঙাচি আকৃতি। তাহলে ব্যাঙাচি আকৃতির এক্সাম্পল কি রে? T2 T4 T6 T6, শেষ, এটা পড়বা। আর ঘনক আকৃতির এক্সাম্পল হচ্ছে, একটা ট্রিক্স মনে রাখবা, ভ্যাকেশনে গেছো তুমি, গিয়ে তোমার হাঁপানি হয়ে গেছে। কি হয়ে গেছে? হাঁপানি হয়ে গেছে। হাঁপানি হয়ে গেছে। এই ভ্যাকেশন দিয়ে মনে রাখবা ভ্যাকসিন, ভ্যাকসিন থেকে মনে রাখবা ভ্যাকসিনিয়া। তাহলে এই ভাইরাসের নাম কি? ভ্যাক্সিনিয়া। ভ্যাকসিনিয়া। ভ্যাকসিন থেকে কি মনে রাখবা? ভ্যাক্সিনিয়া। আর হাঁপানির হা দিয়ে মনে রাখবা হারপিস। হারপিস পড়ছি না আমরা একটু আগে? হ্যাঁ, এই তাইলে ঘনক আকৃতির এক্সাম্পল কয়টা? দুইটা দুইটা। দুইটা। একটা হচ্ছে ভ্যাকসিনিয়া, আরেকটা কি? ভ্যাকসিনিয়া হারপিস হারপিস। তাইলে 4 নাম্বারটা তো পড়াই লাগতেছে না, সিঙ্গেলই পড়বা। 1 আর 2 একসাথে পড়বা, 3 আর 4 একসাথে পড়বা। ওকে, পারা যাবে? হ্যাঁ, ওকে, তারপরে নেক্সট আমরা পড়বো হচ্ছে 5 আর 6। 5 আর 6 এইখানে অন্যভাবে লেখা, অন্যভাবে না, এখানে সেমই লেখা, বাট একটু পড়ার সময়, তোমরা লেকচার তোলার সময় আমি এখন যেভাবে লিখাবো ওইভাবে লিখে রাখবা। 5 আর 6 পড়ার জন্য মনে রাখতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশকে ইন্ডিয়া ইন্ডিয়া। ইন্ডিয়া। এবং ইন্ডিয়া কিন্তু একটা খুব খারাপ জাতি। ইন্ডিয়া একটা কি জাতি? খারাপ খারাপ জাতি। জাতি। খারাপ জাতি। ইন্ডিয়া কেন খারাপ জাতি? কারণ ইন্ডিয়া কিন্তু ভালো জিনিস না। আমি যেরকম পাকিস্তানেরও দেখতে পারি না, আমি এরকম ইন্ডিয়ারও দেখতে পারি না, কারণ ইন্ডিয়া কিন্তু আমাদেরকে সুশাল হয়ে দিতেছে। ঠিক আছে, ইন্ডিয়া খালি তার ফায়দার লেগে এটা করে এটা করে এটা করে, আর দেখো বর্ষার সিজন এলে তার ড্যাম খুললা দেয়, আর আমার এদিকে সুনামগঞ্জ পুরা বাসি যায় গিয়া।
ঠিক আছে, বৃষ্টি আইলে তারা ড্যাম খুলে দিলে আমার দেশ মরে যায়, ঠিক আছে। আবার যখন আমার বৃষ্টি দরকার তখন ড্যাম খুলিয়া দেয় না, কারণ তার দেশে পানি দরকার। তাইলে এটা আরো তো একটা দিক দিয়ে নাই, ঠিক আছে। তারা আমরা হয়তো মুক্তিযুদ্ধতে হেল্প করতে পারে, কিন্তু তারা মুক্তিযুদ্ধের পরে আমাদেরকে শুষে ফেলে দিছে, ঠিক আছে। এটা একটা কথা। সো আমি ইন্ডিয়ারও দেখতে পারি না, পাকিস্তানের তো আরো আগে দেখতে পারতাম না, ঠিক আছে। যায় যে বা যাহাদের মনে পাকিস্তানের প্রতি পীড়িত আছে, আমি বুঝি না এরা কেন পাকিস্তান চলে যায় না। মানে তুমি চিন্তা করতে পারো একটা আমরা কতটুকু নিকৃষ্ট জাতি, হ্যাঁ, যারা এখনো বাংলাদেশ আর পাকিস্তানের খেলা হইলে পাকিস্তান সাপোর্ট করে, এবং এই দোহাই দিয়ে সাপোর্ট করে, ঠিক আছে, যে হ্যাঁ একদম বাংলাদেশ ভালো খেলে না। না, এই দোহাই তো পরের কথা, বাংলাদেশ বালা খেলে না, হ্যাঁ, এই দোহাই দিয়ে সাপোর্ট করে যে এটা তো খেলা, খেলায় তো আমি যে কোনো দল সাপোর্ট করতে পারি, তাই বলে বাংলাদেশ আর পাকিস্তানের খেলায় তুমি পাকিস্তান সাপোর্ট করবা? ও মাই গড, আমরা কোথায় আছি! ঠিক আছে, আমার তো এইসব নিয়ে কথা বলতে ইচ্ছা করে না, হ্যাঁ, কারণ কথা বললেই তো তুমি অপরাধী। তবে এই যে ইয়ে যে 30 লাখ যে হচ্ছে শহীদ হয়েছিল, হ্যাঁ, আমাদের মা বোনদের যে ইজ্জত গেছিল, ঠিক আছে, 30 লাখ না যাক, যদি 3 লাখও গিয়া থাকে, ওই 3 লাখের ভিতরে যে এই কি বলে বীজটা ফলাইয়া গেছে, বাচ্চা কাচ্চা যেগুলো হয়েছে, এগুলাই এখন পাকিস্তানের কথা বলে বাংলাদেশে, ঠিক আছে। তো এইগুলাই আলটিমেটলি বাংলাদেশের জন্য খারাপ। সো আলটিমেটলি দেশ ভালো নাই, ঠিক আছে। যে বা যারা বাইরে যাইতে চাও, মুদ্রা কথা এটাই, সবাই যদি বাইরে যাইতে চাও আমি এক পায়ে খাড়া, তোমরা যদি বাইরে কোনো জায়গায় যাও আমার জানাইও, সবাই একটা একটা করে ট্রিট দিব, আমি তোমাদের জন্য সত্যিকারে হ্যাপি হবো ভাই, যে তোমরা বাইরে যাচ্ছ, লাইফটারে গুছাইতে পারবা, ঠিক আছে। এই টক্সিক এনভায়রনমেন্ট, এই দূষিত পরিবেশের মধ্যে থাইকা নিজে দূষিত হবা, নিজের মন মানসিকতারে দূষিত করবা, এগুলোর মধ্যে থাকার দরকার নেই। টাকা পয়সা থাকলে বাইরে, যারা একটু ভালোভাবে জীবনযাপন করতে চাও, মানুষের সাথে সুন্দরভাবে মেলামেশা করে জীবনযাপন করতে চাও, তাদের জন্য অবশ্যই বাইরে গেল এটা, ঠিক আছে। আর লাস্টে হচ্ছে আমরা পড়বো ইন্ডিয়া, কি বললাম? খারাপ দেশ। ইন্ডিয়া হচ্ছে ইবলিশ। ইন্ডিয়া কি? ইবলিশ। ইবলিশ। তাহলে 5 আর 6 যখন পড়বা এইভাবেই পড়বা, খাতায় এইভাবেই লিখবা, ইন্ডিয়া কি? ইবলিশ। ইংলিশ। এই ইন্ডিয়ার ডি দিয়ে মনে রাখবা হচ্ছে ডিম্বাকার। ডি দিয়ে কি মনে রাখবা? ডিম্বাকার। 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 আর ইন দিয়ে কি হবে বলো তো? ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা। এটা আমরা আগেও কিন্তু পড়ে আসছিলাম, মনে আছে? তাইলে 5 নাম্বার পয়েন্টটা কি? ডিম্বাকার আকৃতি। তা ডিম্বাকার আকৃতির ভাইরাসের এক্সাম্পল কি? ইনফ্লুয়েঞ্জা। শেষ, পড়া শেষ, 5 নাম্বার পড়া শেষ। আর 6 নাম্বারটা মনে রাখবা, ইবলিশের যন্ত্র স দিয়ে 2টা কথা মনে রাখবা। কয়টা কথা মনে রাখবা? দুইটা। স দিয়ে মনে রাখবা সিলিন্ডার আকৃতি। তাইলে 6 নাম্বার অ্যাকচুয়ালি কিসের আকৃতি? সিলিন্ডার সিলিন্ডার আকৃতি। আকৃতি। সিলিন্ডার আকৃতি। আর স দিয়ে মনে রাখবা স্ট্রিক ভাইরাস। কি ভাইরাস? স্ট্রিক স্ট্রিক ভাইরাস। ভাইরাস। স্ট্রিক ভাইরাস। তাইলে সিলিন্ডার আকৃতির ভাইরাসের এক্সাম্পল কি? স্ট্রিক স্ট্রিক ভাইরাস। স্ট্রিক ভাইরাস। ভাইরাস। আর ওইদিকে যে ইবলিশের ইব আছে, এটা দিয়ে মনে রাখবা ইবোলা। এটা দিয়ে কি মনে রাখবা? ইবোলা। ইবোলা। তাইলে সিলিন্ডার আকৃতির ভাইরাসের এক্সাম্পল কয়টা? দুইটা। একটা কি? দুইটা। একটা কি? স্ট্রিক স্ট্রিক ভাইরাস আর ভাইরাস আর ইবোলা। 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 ডিম্বাকার ভাইরাসের এক্সাম্পল কি? এই ইনফ্লুয়েঞ্জা। 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 আমি তো বললাম মনে রাখবা হচ্ছে ইন্ডিয়া ইবলিশ দিয়ে। 5 আর 6 যখন পড়তে যাবা তখন মনে রাখবা ইন্ডিয়া ইবলিশ। ইন্ডিয়া কি বললাম? ইবলিশ, ঠিক আছে। এখন দেখো তো পিডিএফ এর মধ্যে একদম পর্যন্ত সবার পড়া হয়েছে কিনা। হ্যাঁ ভাই। দেখো তো পিডিএফ একটু চেক করো তো, দেখো তো নোট করতে পারবা কিনা। একটা লাইনও বুঝো না এরকম আসো কেউ? হ্যাঁ, বলো তো। পিডিএফটা একটু ঘুরাও না, পিডিএফটা ঘুরায় একটু দেখো না। দেখছো পিডিএফ এর একবারে আমি যতটুকু পর্যন্ত পড়াইছি এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? জি ভাই। ওকে, এখন বলো এটা কি তোমরা নোট করতে পারবা দেখে দেখে? পারবো। পারবা, ঠিক আছে। পারবো ভাইয়া। হ্যাঁ, এতটুকু পর্যন্ত সবার কনসেপ্ট ক্লিয়ার, ফুললি প্রিপেয়ার এতটুকু পর্যন্ত? হ্যাঁ ভাই। হ্যাঁ। ওকে। এই চ্যাপ্টার অনেক বড়, এই চ্যাপ্টার প্রায় 150 পেজের চ্যাপ্টার, ঠিক আছে। আমার পড়াইতে মোটামুটি কয়দিন লাগবে? ভাইরাস হচ্ছে 4টা লেকচার, ব্যাকটেরিয়া হচ্ছে 3টা লেকচার, ম্যালেরিয়া হচ্ছে 3টা লেকচার, মোটামুটি 10 দিন লাগবে, ঠিক আছে। 10টা লেকচার লাগবে, মোটামুটি 150 পেজ কভার করতে। চ্যাপ্টার খুবই বড়, চ্যাপ্টারের থেকে সিকিউ আসবে, এমসিকিউ একটা সো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো সবকিছু মিলাই আমরা করে ফেলবো, দেখবা। তুমি আমার সাথে থাকো, তোমার এগুলা জাস্ট দুধ ভাত লাগবে। এখন
আমি সবার কাছ থেকে আজকের ক্লাসের রিভিউ জানতে চাচ্ছি যে তোমরা যে অনলাইনে পড়লা তোমাদের মধ্যে অনলাইন আর অফলাইনের ডিফারেন্স কতটুকু মনে হয়েছে। আমরা স্নিগ্ধা দিয়ে শুরু করি, আমার এলাকার মানুষ। জি ভাই, ভালোই লাগছে। ভালোই লাগছে, ঠিক আছে। মানে যদিও তুমি আমার সামনে না, তারপরও আমি তোমার সাথে যথেষ্ট তোমাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছি। সবারকে আমি জানি না কতটুকু কনসেন্ট্রেটেড রাখতে পারছি, কতটুকু আমি ধরে রাখতে পারছি, বাট আমি যথেষ্ট পরিমাণে এফোর্ট দিছি। এই যে 1.5 ঘন্টা ক্লাস নিলাম, বিশ্বাস করো এটা অফলাইন 3 ঘন্টার ক্লাস। অফলাইনে এই পরিমাণ এফোর্ট দেওয়া লাগে না। অফলাইনে তোমার চোখের সামনে থাকো, পড়াইতে এত বেশি খারাপ লাগে না, যা বলি তা বুঝো। কিন্তু অনলাইনে আসলে আমার একটা মনের মধ্যে খুঁতখুঁতি থেকে যায় যে এই তোমরা কি ধরতে পারতেছো, এই তোমরা কি বুঝতে পারতেছো। ঠিক আছে, ওই জায়গা থেকে আমার আসলে একটু বারবার তোমাদেরকে একটু ইন্টারাপ্ট করা, এই এটা বলো ওইটা বলো, তোমাদেরকে একটু বুঝায় নেয় আর কি। যাই হোক, বাকিরা সবাই কি বোঝা গেছে? সামিয়া, তোমার কি অনলাইন ক্লাস নিয়ে কোনো সমস্যা আছে? না ভাই। বুঝছো নি তুমি? জি হ্যাঁ, বুঝছি। তোমার কি মন খারাপ নেই? না, হ্যাঁ, মন খারাপ না? মন খারাপ নেই তো, মন খারাপ নেই। মন খারাপ না? মন কি ভালো? আছে মোটামুটি। আঙ্কেলের অবস্থা কি? আঙ্কেল সুস্থ এখন? গেছিলেন ইন্ডিয়া? আছে মোটামুটি, ইন্ডিয়ার ভিসা আসছে মনে হয়, তাও যাইবো, ডেট পড়বে। আচ্ছা, ঠিক আছে, আপনি সুস্থ আছেন তো? মোটামুটি আছে। ওষুধপাতি খাচ্ছেন? ওষুধপাতি বললো খাইতে কিন্তু, হ্যাঁ। হ্যাঁ, আর জি একটা ভাই। স্প্রে আছে, স্প্রে ওইটা রাখতে বললো, ঠিক আছে। আর আহ, আমাদের ইয়ে কোথায় রে, ওই আমাদের সাইমা কোথায়? ভাই আসি। আসোনি তুমি? তোমার ক্যামেরা অফ কেন? হয় ক্যামেরা ফোন তো তো ক্যামেরা অতক্ষণ অফ আছে, তুমি কি মনে করো বাইরে দেখছি না? হয়তো তখন একটু বুলে বুলে অফ আছিল, আমি বুঝছিলাম। তা আমরা রেলগাড়ি কত দূর গেছে জানো নি এটা? সাইকেল 5-এর 2 আজকে আজ- শেষ হয়েছে। মানে আজকে আমার জাস্ট 2 নাম্বার ক্লাস শেষ হয়েছে না নি? হয়। ঠিক আছে, আবু তা একটু লিখে রাখি দিও কষ্ট করিয়া। ওকে। হ্যাঁ, তো আর কেউ কিছু বলতে চাও? ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন, দোয়া করিয়েন আমাদেরকে। বাপরে বাপ। ঠিক আছে, ধন্যবাদ। ভালো তো অবশ্যই আছি, ভালো তো থাকতে হবে, যতই খারাপ থাকি না কেন তার মধ্যেও ভালো থাকতে হবে। প্রজ্ঞা, ক্লাস বুঝছো? শিওর? ঈশ্বরের দোয়াই? হ্যাঁ, ঈশ্বরের দোয়াই দিছো কিন্তু। তুমি কি পিডিএফ সবাই বুঝছো তো যতটুকু পর্যন্ত পড়াইছি? জি বুঝছি ভাই। ভাই। আচ্ছা, এখন সবাই এখানে আসো, কালকে একটা টাইম দাও। কালকে সেম কালকে টাইমই থাকুক ভাই। সেম টাইমই ভাই থাক। 7:30টায় করতে চাও কালকে? হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে গ্রুপে জানাই দিও এটা। ওকে। তাহলে ঠিক আছে, আমরা আজকের জন্য এতটুকু করলাম, কিন্তু কালকে আসার পরে আগে পড়া দিতে হবে। পড়া দিতে হবে কি? আমার ব্লাড পড়া দিতে হবে। ব্লাডের চ্যাপ্টার মনে হয় বাকি আছে একটু, এটা আমি ওই যে সামনের রবিবারে আসবো, আসলে পড়াবো। ঠিক আছে, ব্লাডের চ্যাপ্টার পড়া দিবা। ব্লাড আমি কতটুকু পড়া দিবা আমি তোমার বলি। ব্লাডের প্রথম দিকটা আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া, ওই যে প্রথম পোর্শনটা পড়াইছিলাম মনে আছে? হুম। আরবিসি বেড়ে গেলে কি হয়, কমে গেলে কি হয়, ডাব্লিউবিসি বেড়ে, হ্যাঁ, এতটুকু পর্যন্ত পড়বা। আর আজকের যে ভাইরাস লেকচার করছি এতটুকু পর্যন্ত পড়ে কালকে পড়া দিবা। যদি পড়া পারো তাহলে আমি লেকচার আপডেট করবো। আর যদি ভাই না পারো, কালকে কি রক্তচাপের ওটা দেওয়া লাগবে? অবশ্যই রক্ত আরবিসি কমায় দিছি তো, অর্ধেক দিছিল। আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট এতটুকু পর্যন্ত ওকে। করবা। আর ভাইরাস অবশ্যই কালকে সবার খাতায় নোট থাকতে হবে, নোট সবাই দেখাবা। পড়া জিজ্ঞেস করব, পড়া নিব। যদি পড়া পারো সেক্ষেত্রে আমরা ক্লাস আগাবো সামনের দিকে। আর যদি না পারো, বাসায় আছো সবাই, বাসার মা বাবাও আছেন সবাই, আমি একটু ডাক দিব, সবার সাথে একটু ভিডিও কলে কথাবার্তা বলবো। ঠিক আছে, তাহলে ভালোভাবে পড়াশোনা করে আসবেন। কালকে 7:30টায় পড়া থাকলো। ওকে। সবাই